গুড মর্নিং। কি খবর সবার? তাহলে আজকের আমরা প্রথম যেটা দেখবো যে আমাদের প্রথম আলোতে একটা এই যে আর্টিকেল করেছিল যে বদিউল আলম মজুমদারের, আপনারা জানেন যে সুশাসনের জন্য নাগরিক, আমাদের একটা অন্যতম সুশীল সমাজ, সুশীল প্রতিষ্ঠান বলা যায়, যে তারা আসলে সবসময় দুর্নীতি এগুলো নিয়ে তারা কাজ করে। উনি লিখেছিলেন যে স্থানীয় সরকার শক্তিশালী করা কেন জরুরি। এটা গত মাসের একটা ইন্টারেস্টিং আর্টিকেল। এটার বেসিকটা আমরা বোঝার চেষ্টা করবো যে এখানে উনি কি লিখেছেন এবং এটা থিওরিটা কি, তবে এটা কিসের আলোকে, এটা পরীক্ষায় আসতে পারে এ ধরনের প্রশ্নের আলোকে আমরা নিজেদের মতো করে প্রিপেয়ার করেছি। হ্যাঁ, চলেন আমরা এটা শুরু করি। তাহলে ধরেন আপনার প্রশ্ন আসলো যে বেঙ্গল লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট 1885 এবং সংবিধানের 59 নং অনুচ্ছেদের আলোকে স্থানীয় সরকারের বিদ্যমান আমলাতান্ত্রিক আধিপত্য বিশ্লেষণ করুন এবং কুদরতি এলাহি পনির মামলার বিচারিক ব্যাখ্যার আলোকের কাঠামোগত উত্তরণের উপায় কি। অনেক ভারী কি প্রশ্ন, টেনশনের কোনো কারণ নাই, আমরা পড়লে এটা বুঝতে পারবো। তো স্থানীয় সরকার ব্যবস্থা, লোকাল গভর্নমেন্ট, হ্যাঁ, আমরা আমাদের একদম লোকাল লেভেলে, অর্থাৎ আমরা জাতীয় প্রতিনিধি নির্বাচন ছাড়াও আমরা কি করি, আমরা আমাদের লোকাল ইলেকশনে আমরা ভোট দিই, আমরা কাউন্সিলর নির্বাচন করি, আমরা চেয়ারম্যান নির্বাচন করি। হ্যাঁ, এগুলো আমার স্থানীয় সরকার। হ্যাঁ, যে স্থানীয় সরকার ব্যবস্থার মূল ধারণা গিয়ে যে স্থানীয় জনগণ তাদের নিজ এলাকার শাসন এবং উন্নয়ন নিজেরাই পরিচালনা করবে, এমনটা হওয়ার কথা। ঐতিহাসিকভাবে 1885 সালের বেঙ্গল লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট স্থানীয় স্বশাসনের ধারণাকে গুরুত্ব দিয়েছিল, অর্থাৎ স্থানীয় সরকার হওয়ার কথা ছিল জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত ব্যবস্থা। হ্যাঁ, এটা সেই 1885 সালের একটা আইন অনুযায়ী আমাদের এই স্থানীয় সরকার নির্বাচনটা হয় স্বায়ত্তশাসিত ব্যবস্থা। এবং বাংলাদেশের সংবিধানের 59 নং অনুচ্ছেদেও বলা আছে যে স্থানীয় শাসন নির্বাচনের ভার, স্থানীয় শাসনের ভার নির্বাচিত প্রতিনিধিদের উপর অর্পণ করা হবে। এর অর্থ হলো ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে পর্যায়ে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই স্থানীয় শাসন এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। এখন আপনাদের কি মনে হয়, একটা জেনারেল প্রশ্ন, আমার একটা ইউনিয়নের চেয়ারম্যান আর একটা ইউনিয়নের ইউএনও অথবা আমার জেলার ডিসি, এদের পাওয়ার বেশি নাকি এই লোকাল গভর্নমেন্ট যে চেয়ারম্যান বা মেম্বার বা তোমার ধরো কাউন্সিলর, এদের পাওয়ার বেশি? কি মনে হয় আপনাদের বর্তমান পার্সপেক্টিভে? মানে রিয়েল যদি শাসনটা, দায়িত্বটা পালনের কথা বলি, ধরেন বাজেট বরাদ্দ করা, যে কোনো একটা কাজ করা, কার বেশি? ইউএনওর বেশি। এবং ব্যাপারটা কিন্তু তাই। হ্যাঁ, আমরা দেখতে পাই যে আমাদের আমলা যারা আছে এরা বেশি পাওয়ার হোল্ড করে, কিন্তু হওয়ার কথা ছিল কাদের, যে আমার লোকাল গভর্নমেন্টদের। এবং প্রবলেমটা এটাই হয়েছে যে অনেক ক্ষেত্রেই আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের অধীনে চলে গেছে। স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা বা আমলারা অনেক সময় নির্বাচিত জনপ্রতিনিধিদের চেয়ে বেশি প্রভাবশালী ভূমিকা পালন করেন। ফলে জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। তাদের কাজ অনেক সময় টিয়ার বা কাবিখা বন্টন, ছোটখাটো রাস্তাঘাট নির্মাণ বা সামান্য বিচার সালিসের মধ্যে সীমাবদ্ধ থাকে। মানে ওদের জন্য যে বরাদ্দটা আসে ওটাই হয়তো তারা বন্টন করছে, অথবা ছোটখাটো রাস্তা, গলির রাস্তা, এটার মধ্যে। বাট হওয়ার কথাটা ছিল কাদের, যে আমি একজন লোকাল গভর্নমেন্ট যখন নির্বাচন করি, আমার এলাকার কাউন্সিলর, আমার তো ওখানকারই তো বাসিন্দা, উনি কিন্তু আমার প্রবলেমটা ভালো বোঝেন, অথবা জনগণের সঙ্গে কানেকশন তার বেশি। তো উনি যেভাবে লোকাল সমস্যাটাকে ডিল করতে পারবেন, অথবা একটা ইউনিয়নের চেয়ারম্যান যেভাবে ডিল করতে পারবেন, আমার কখনো আমলারা কিন্তু এটা বুঝবেন না।
আমরা বুঝবেন না যে কোন খাতে কি পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার, কোন কাজটা কিভাবে করানো দরকার। এটা লোকাল লেভেলে আমাদের বরঞ্চ এটা ভালো হয়। হ্যাঁ, এবং এই যে আমাদের এখনকার আমলাতান্ত্রিক যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে আমার সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, কারণ আমার 59 নম্বর আমি বলেছি যে স্থানীয় সরকার এটা আলাদাভাবে রান করবে। হ্যাঁ, কারণ এটা শুধুমাত্র ছোটখাটো উন্নয়ন কাজের প্রতিষ্ঠান নয়, বরং স্থানীয় পর্যায়ে প্রশাসন, উন্নয়ন পরিকল্পনা, জনসেবা, জনশৃঙ্খলা সবগুলোতেই তাদের ভূমিকা রাখার কথা ছিল। এবং এটা নিয়ে একটা মামলা হয়েছে, যেটা হচ্ছে কুদরতি এলাহি পনির বনাম বাংলাদেশ মামলা। হ্যাঁ, এই মামলার বিচারিক ব্যাখ্যায় স্থানীয় সরকারের সাংবিধানিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। আদালতের দৃষ্টিতে স্থানীয় সরকারকে প্রকৃত ক্ষমতা দিতে হবে, যাতে তারা স্থানীয় উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ কার্যকরভাবে করতে পারে। প্রীতি বলছে লোকালরা তো ভোটের পর আর এলাকায় আসে না। হ্যাঁ, এটা ধরো হাস রিয়েলিটি। এখন যেটা করতে হবে যে তুমি রিয়েলি ওদেরকে এম্পাওয়ার করো। এখন ওরা যদি না করে, পরবর্তীতে জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে, অথবা তুমি তাদেরকে তখন দায়ভার ইয়ের আওতায় আনতে পারবে। নাহলে তো এখন তারা ফাঁকফোকর পাচ্ছে, তারা বলতে পারে যে আমাদের হাতে পাওয়ারই বা আছে কি, সব তো হচ্ছে গিয়ে ইউনো, ডিসি, এসি এরা বরাদ্দ দেয়, সো আমরা কি করব, আমাদের আসে নাই। হ্যাঁ, তাহলে আমাদের যেটা করতে হবে যে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রকৃত বিকেন্দ্রীকরণ করতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বাচিত স্থানীয় প্রতিনিধিদের কাছে জবাবদিহির আওতায় আনতে হবে। মানে আমার লোকাল যে গভর্নমেন্ট, এরা বরঞ্চ আমার গভর্নমেন্ট যারা আমলা আছে এদেরকে জবাবদিহি করবে। একই সঙ্গে স্থানীয় সরকারকে নিজস্ব অর্থ, প্রশাসনিক ক্ষমতা এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণের স্বাধীনতা দিতে হবে। ধরো তোমার এলাকায় ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা, এটার জন্য তুমি কি ঢাকাস্থ সচিবালয়ের দিকে তাকাই থাকা সমীচীন হবে, নাকি তোমার নিজ দপ্তরের কাউন্সিলর এটা সলভ করতে পারে? এই জিনিসটা ইজি হবে অবশ্যই আমার লোকাল, আমার কাউন্সিলর। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমরা যে দীর্ঘসূত্রিতা বলি, ধরো যে কোনো একটা কাজ করতে গিয়ে আমরা তাকে থাকি, হ্যাঁ এটা আমার পাস হবে, বাজেট আসবে, তারপর গিয়ে আমি করব। তাহলে আমার প্রবলেম হইলো এই বর্ষায়, আবার 2 বর্ষ পরে গিয়ে হয়তো ফাইলটা ওই জায়গায় গিয়ে পৌঁছালো। হ্যাঁ, তাহলে এই যে দীর্ঘসূত্রিতা, আমাদের এই জায়গাটাই বিকেন্দ্রীকরণ প্রয়োজন। এবং ওইটা হইলে দেখবা তোমার, আমার যে সচিবালয়, ওরাও কিন্তু অনেকখানি বার্ডেন ফ্রি হয়ে যায়, আমি যদি লোকাল লেভেলে করি। হ্যাঁ, তো এখানে হচ্ছে লেখক দুজনের কথা মেনশন করছে, দুইটা কমিশনের সুপারিশ, শওকত আলী কমিশন এবং তোফাল আহমেদ কমিশনের সুপারিশ। হ্যাঁ, তো এই ভদ্রলোক দুজন, ওনারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী বা সরকার বিশেষজ্ঞ। অনেকদিন ধরে বিকেন্দ্রীকরণ নিয়ে ওনারা বলছিল যে লোকাল গভর্নমেন্ট যারা আছে ওদেরকে এম্পাওয়ার করার ব্যাপারে। তো ওনারা কিছু সুপারিশ দিছিলেন, হ্যাঁ, বিকেন্দ্রীকরণ নিয়ে। ওগুলোর কথাই বলেছেন যে সরকার আইনগুলোকে যুগোপযোগী করা দরকার। আইনি কাঠামো এমন হতে হবে যাতে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো দুর্বল প্রতিষ্ঠান না হয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক কার্যকর প্রতিষ্ঠানে হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, তাহলে স্থানীয় সরকার সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত হওয়ার কথা হলেও আমলাতান্ত্রিক আধিপত্যের কারণে দুর্বল হয়ে পড়েছে। নির্বাচিত প্রতিনিধিদের প্রকৃত ক্ষমতা, আর্থিক স্বাধীনতা এবং প্রশাসনিক কর্তৃত্ব নিশ্চিত করা গেলে স্থানীয় সরকারের মর্যাদাও বৃদ্ধি পাবে এবং এটা ইফেক্টিভ হবে, ওরা নিজেদেরকে ফিলও করতে পারবে, এবং এটা আমার ইফেক্টিভ হবে। এরপর ধরো সেম টাইপের আরেকটা প্রশ্ন আসতে পারে, যে ধরো ঘুরাই, যে স্থানীয় সরকারের তাত্ত্বিক ভিত্তি হিসেবে সাবসিডিয়ারিটি নীতির কৌশলগত গুরুত্ব মূল্যায়ন করুন। তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত, এটি কিভাবে গ্রাসরুট ডেমোক্রেসি বা তৃণমূলীয় গণতন্ত্রের ভিত মজবুত করে। হ্যাঁ, শারমিন, এটাই হচ্ছে তোমার ব্যাপার, যে ধরো আমি যদি লোকাল গভর্নমেন্টকে প্রকৃতপক্ষে এম্পাওয়ার না করি, তাহলে কিন্তু আমার লোকাল গভর্নমেন্টের কনসেপ্টটাই ইনভ্যালিড হয়ে যায়। হ্যাঁ, যেমন সুমা বলেছে যে, মানে এটা কিন্তু দেখা যায় অনেক, এটা ট্রু তোমার। হ্যাঁ, এটার নেগেটিভ ইফেক্ট অনেক সময় থাকে, যদি সে ভালো লিডার না হয়, চেয়ারম্যান বা ইয়ে, তখন অন্য ঝামেলা হয়। কিন্তু দেখা যায় কি যে ওরা যেহেতু লোকাল মানুষজন, ওরা ফিল করে
এবং এটা কিন্তু মর্যাদারও ব্যাপার, দেখবা মানুষজনকে বলতে শুনবা যে আমি 5 বারের চেয়ারম্যান ছিলাম। হ্যাঁ, মানুষ খুব প্রাউডলি বলে এটা। এবং কেউ যদি নিজের হাতে এম্পাওয়ার্ড হয়ে কোনো কাজ করার সুযোগ পায়, এটা ম্যাক্সিমাম মানুষজন করে আসলে। নিজের এলাকার তো তার নাম ছড়াবে। হ্যাঁ। আচ্ছা, পনির মামলা। পনির মামলাটা হচ্ছে কি তোমার, এই যে কুদরতি এলাহি পনির, উনি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করছে। তোমার যখন তোমরা সংবিধানের দিকে তাকাবা, দেখবা সংবিধানের অনুচ্ছেদের 44 নম্বরে একটা ইয়ে করা আছে, এবং 146 নম্বর অনুচ্ছেদে বলা আছে তুমি বাংলাদেশের নামে মামলা করতে পারবা তোমার যদি কোনো কিছু মনে হয় যে না এটা সংবিধানের বাইরে চলছে, এটাকে লাইনে আনা দরকার, তুমি মামলা করতে পারবে। এরকম পনির সাহেব উনি মামলা করেছিলেন। এবং এই মামলাটার মেইন পয়েন্টই হচ্ছে গিয়ে যে আমার স্থানীয় সরকার ব্যবস্থা, এটা নিয়ে সংবিধানে বলা হয়েছে একরকম, বা বাস্তবে আরেক রকম। কারণ সংবিধানে কিন্তু আমার স্পষ্ট বলা আছে যে ওদেরকে এম্পাওয়ার্ড করতে হবে, ওদের কিছু ক্ষমতা থাকবে, ওরা নিজেদের বাজেট প্রণয়ন করতে পারবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্সও তারা তুলতে পারবে। হ্যাঁ, বাট রিয়েলিটি ভিন্ন। এটাই উনি তুলে ধরেছেন। এবং এই মামলার ব্যাখ্যায়ও বিচারকরা এটাই বলেছেন যে না, স্থানীয় সরকারটা সংবিধানের আলোকেই হওয়া উচিত। ওই যে তোমার বললাম যে ধরো নেতাদের এটা ভ্যারি করে। তোমার এখন যদি প্রশাসন, নেতা যদি ভালো না হয় তাহলে তো একই হিসাব। কিন্তু তোমার এই জিনিসটা ওভারঅল দরকার। হ্যাঁ, চলো আমরা সেকেন্ড প্রশ্নটা বুঝি। যে স্থানীয় সরকার শক্তিশালী করার অন্যতম গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ভিত্তি হচ্ছে যে সাবসিডিয়ারি নীতি। এই নীতির মেইন কনসেপ্টটা কি, যে যে সমস্যা যে পর্যায়ে সমাধান করা সম্ভব তা সেই পর্যায়ে সমাধান করা উচিত। সহজভাবে বলা যায় সমস্যা যেখানে, সমাধানও সেখানে। বাংলাদেশের অনেক সমস্যা স্থানীয় প্রকৃতির। আমি শুরুতে যেটা বলছিলাম যে গ্রামীণ রাস্তা, ড্রেনেজ, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, পয় নিষ্কাশন, নিরাপত্তা, দরিদ্র মানুষের সহায়তা, এসব সমস্যা কেন্দ্রীয় সরকার দূর থেকে সবসময় সঠিক বুঝতে পারে না। কিন্তু স্থানীয় সরকার জনগণের কাছাকাছি থাকায় তারা সমস্যাগুলো দ্রুত বুঝতে এবং সমাধান করতে পারে। হ্যাঁ, এখন হ্যাঁ, আমরা যেটা বলছি এখানে যে এটা হয়তো রিয়েলিটি। আচ্ছা, তোমরা দেখি একটা কমন সেন্স থেকে বলো, এই যে তোমরা বলছো যে ক্ষমতা দিলে ওরা চুরি করবে, জুলুমের দিকে টিকে থাকা যাবে না, তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে তুমি এই জিনিসগুলো লিখতে পারবে? দেখি বলো তো, তোমাদের কি মনে হয়? তোমার এরকম প্রশ্ন আসলো, তুমি লিখলে? লেখা যাবে না। হ্যাঁ, আমাদের পজিটিভ জিনিসটা লিখতে হবে, ঠিক আছে? সো এখানে যেটা বলছে ওই কনসেপ্টটাই হচ্ছে গিয়ে তোমার মাথায় নিতে হবে। তো সাবসিডিয়ারি নীতি প্রয়োগ করলে যেটা হয় যে আমার ক্ষমতা, দায়িত্ব এবং অর্থ স্থানীয় সরকারের হাতে যায়। এতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ কম এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়াটা দ্রুত হয়। তাহলে ধরো আমি, ধরো একটা সমস্যা নিয়ে পৌরসভাতে গেলাম, আমার চেয়ারম্যান আন্তরিক, আমার মেয়র আন্তরিক, সে এটা সলভ করে দিল কারণ পাওয়ারটা তার হাতে আছে। না হলে সেও কিন্তু দায় এড়াতে পারবে, সে বলবে যে হ্যাঁ আমার তো আসলে, আমি তো জানাইছি, এখনো তো আসে নাই বাজেট, বাজেট আসলে দেখবো। হ্যাঁ, তাকওয়া তোমাকে ঘুরাই লিখতে হবে, তুমি ডিরেক্ট লিখতে পারবে না। তোমাকে লিখতে হবে যে আমরা অবশ্যই স্থানীয় সরকারের হাতে হচ্ছে ক্ষমতা দিব, পরে এটার জবাবদিহিটাও আমাদের নিশ্চিত করতে হবে যেটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কি। এভাবে তুমি লিখবা, একটা মনিটরিং এর কথা লিখবা, ঘুরাই। তুমি ডিরেক্ট নেগেটিভ লিখতে পারবো না এগুলি। এই যে এই নীতির আরেকটা সুবিধা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি। লেখক এটা বলেছেন যে স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান, তাই জনগণ সরাসরি চেয়ারম্যান, মেম্বার বা কাউন্সিলরকে প্রশ্ন করতে পারে কোন রাস্তা কেন হলো, কারা ভাতা পেলো, কারা ফ্যামিলি কার্ড পেলো। এসব বিষয়ে স্থানীয় জনগণ সহজেই জবাব চাইতে পারে। ওয়ার্ড সভা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওয়ার্ড সভার উন্মুক্ত অধিবেশনে যদি সরকারি সহায়তা ভাতা, ফ্যামিলি কার্ড বা উন্নয়ন প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়, তাহলে দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগীর প্রভাব কমে যায়। এতে প্রকৃত উপকারভোগীর কাছে সুবিধা পৌঁছানো সহজ হয়। যেমন এখানে তুমি সলিউশন দিয়ে দিচ্ছে তারা, যে আমার আমার ওয়ার্ড সভা হতে পারে, যে আমার কি বরাদ্দ আসলো আসলো না, হ্যাঁ সবগুলো উন্মুক্ত থাকবে। তাহলে আমার রিয়েল যারা সাফারার তাদের কাছে সুবিধাটা পৌঁছাবে। এবং এটা যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের তৃণমূলীয় গণতন্ত্র বা গ্রাসরুট ডেমোক্রেসি এটা স্ট্রং হবে। হ্যাঁ, কারণ আমার সব লেভেলেই তো আলটিমেটলি জনগণের অংশগ্রহণ আছে নির্বাচনে। হ্যাঁ,
এবং স্থানীয় পর্যায়ে যারা, তারা কিন্তু সরাসরি অংশ নেয়। আমরা যেমন তোমার এমপি নির্বাচনে হয়তো আমরা ডিরেক্ট রিচ করতে পারি না অনেক সময় আসলে এমপি কে, বাট তুমি চেয়ারম্যান বা মেম্বার এদের কাছে ইজি অ্যাক্সেস আছে তোমার। তাহলে স্থানীয় সরকার যদি দুর্বল হয়, গণতন্ত্রের ভিত্তিও দুর্বল হয়, কারণ স্থানীয় সরকার গণতন্ত্রের শেকড়ের মতো কাজ করে। এখন শেকড় যদি শক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমার গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে গিয়ে যে আমার স্থানীয় সমস্যা স্থানীয় পর্যায়ে যদি সমাধান হয়, তাহলে জনগণের সরাসরি অংশগ্রহণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই নীতি আমার তৃণমূলীয় গণতন্ত্রকে শক্তিশালী করে। মানে আমরা ধরো গণতন্ত্রের কথা যখন বলি, তখন তুমি এটার ডিরেক্ট ইম্প্যাক্টটা দেখতে হলে কিন্তু তোমার লোকাল লেভেলে তুমি দেখতে পাবা যে আমি একজন মানুষকে আমার ওয়ার্ডের জন্য নির্বাচিত করছি মেম্বার হিসেবে, সে লোকটা কতটুকু করতেছে। হ্যাঁ, এবং তার কাছে যখন কিছু পাওয়ার থাকে তখন সে এটা ফিল করতে পারে যে না, আমার এভাবে করা দরকার। তাহলে আমাদের এই যে জনগণের ক্ষমতায়নের কথা বলছি, এটার একটা ডিরেক্ট উদাহরণ তখন ক্রিয়েট হয়। হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে যে স্থানীয় সরকারকে যদি আমরা এম্পাওয়ার্ড করি, বিকেন্দ্রীকরণ করি, পাওয়ার দেই, তখন সেক্ষেত্রে আমাদের প্রকৃত ক্ষমতা এবং সম্পদ দেওয়াটা এটা অপরিহার্য। ওকে, তুমি হচ্ছে ধরো অবশ্যই পড়বা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে তোমার রিটেনের মধ্যে তুমি নিজের মতো করে গুছায় লিখবা, কোনো কিছু মুখস্থ করে বমি করবা না, এবং এটা সম্ভব না। হ্যাঁ, যেটা মেইন, এই যে তোমার নিউজ আর্টিকেল অ্যানালাইসিস আমি পড়াচ্ছি তোমাদের এরকম প্রশ্নের মতো করে কষ্ট করে কেন পড়াচ্ছি, কারণ তোমাদের কনসেপ্ট গুলো যাতে ক্লিয়ার হয়, যখন স্থানীয় সরকার সম্বন্ধে লিখতে বলে তোমরা যদি দু কলম লিখতে পারো, এইটা হচ্ছে ব্যাপার। এখন বলো সবাই, আমরা এটা ক্লিয়ার আমার কেন স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ দরকার, যে কোন কোন জায়গায় আমার চেঞ্জেস আনতে হবে, কিভাবে আনতে হবে? সুমা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে তোমার, এরপর তুমি দেখবা যে সবকিছু লিখতে পারবা। কারণ রিটেনে যেটা মূল দরকার, অথবা বিসিএস এর এখন যে প্যাটার্ন, সেটা হচ্ছে গিয়ে তোমার বিসিএস ব্যাংক সব জায়গায় বলো যে তোমার যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, তুমি যে কোনো কিছু লিখতে পারবা। কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা যে 70%ই হচ্ছে তোমার সৃজনশীল টাইপ। হ্যাঁ, এখন যার কনসেপ্ট ক্লিয়ার, সে ওখানে সুন্দর লিখে আসতে পারবে। হ্যাঁ, ইজিলি। তাহলে গুড, আমরা যেহেতু এটা কনসেপ্ট ক্লিয়ার হলো, এবার আমরা আরেকটা আর্টিকেলে যাই। ওকে, তোমার হরমুজ প্রণালীর তোমরা নাম শুনছো, আমরা এই হরমুজ প্রণালী নিয়ে পড়াইছিলাম। আরেকটা আমরা প্রণালী পড়ি, যে তোমার বাবেল মানদেব প্রণালী, এটা আমরা কমনলি দেখি বাবেল মানদেব। তো চলো আমরা হচ্ছে বাবেল মানদেব নিয়ে আমরা একটু জানি। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার মিডল ইস্ট মনিটর থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তকারে অনুদিত প্রথম আলোর একটা আর্টিকেল, মে মাসের। আমরা এটা একটু সবিস্তারে জানবো। তোমাদের এই আর্টিকেল গুলো আমি নিউজ পেপার সেকশনে শেয়ার করে দিব। হ্যাঁ, তো এটার আলোকে যে আমার যে পিডিএফ রেডি করেছি, এটা চলো আমরা একটু পড়ি বাবেল মানদেব নিয়ে। প্রথমে হচ্ছে তোমার কঠিন একটা প্রশ্ন দিয়ে শুরু, যে ভূরাজনৈতিক চোখ পয়েন্ট তত্ত্ব এবং সিস্টেমিক ফ্র্যাজিলিটির আলোকে বাবেল মানদেব প্রণালীর কৌশলগত গুরুত্ব বিশ্লেষণ করুন। গাজা সংঘাত কিভাবে এই সংকীর্ণ জলপথকে বৈশ্বিক অর্থনীতির স্নায়ু কেন্দ্র থেকে একটি অপ্রতিসম যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। হ্যাঁ, মানে এই পয়েন্টগুলো নিয়ে এখানে আলোচনা করেছে। তাহলে আমরা জানবো মূলত বাবেল মানদেব প্রণালীর কৌশলগত গুরুত্বটা। পিউ অবশ্যই পাবা, এটা ওয়েবসাইটে থাকবে পিডিএফ গুলো। তো আধুনিক যে আমাদের বিশ্ব অর্থনীতি, এটা সমুদ্র পথের উপর আসলে অনেকাংশে নির্ভরশীল। তেল, গ্যাস, খাদ্যপণ্য বিভিন্ন কিছু আসলে একটা বড় অংশই সমুদ্র পথে পরিণত হয়। এবং এই সমুদ্র পথের মধ্যে কিছু পয়েন্ট আছে যেগুলো অত্যন্ত সংকীর্ণ। যেমন এই যে দেখো, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার বাবেল মানদেব পয়েন্ট। হ্যাঁ, এই যে চোখ, চোখ পয়েন্ট কেন বলা হয়? কারণ আমার ধরো গলার মধ্যে যদি কোনো কিছু খাবার আটকায়, অবস্থা খারাপ না? সরু প্রণালী, তোমার এদিকে মুখও বড়, এদিকে পেটও বড়, মাঝখানে গলা সরু, বাট এখানে আটকালে সব বন্ধ। তাহলে এটার মধ্যে দেখো এই পয়েন্ট গুলা, এই যে একটা সরু প্রণালী, এই জায়গায় যদি তোমার ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল একটা রুট তোমার পুরো অকেজো হয়ে গেল, তাই না? এই কারণে এটাকে বলা হচ্ছে চোক পয়েন্ট। এবং এই বাবেল মানদেবটা যুক্ত করছে কাকে কাকে, দেখো এদিকে হচ্ছে রেড সি, লোহিত সাগর,
আর হচ্ছে এডেন উপসাগর, গালফ অফ এডেন। আর এদিকে ইয়েমেন আছে, সৌদি আরব আছে, হ্যাঁ, এদিকে জিবুতি, সোমালিয়া, এই দেশগুলো আছে এখানে। তাহলে এটাকে বলা হচ্ছে চোক পয়েন্ট। এই চোক পয়েন্টের ঝামেলা হচ্ছে যে এই পথ যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় বা অস্থিতিশীল হয়, গ্যাঞ্জাম হয়, তখন পুরো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার উপর প্রভাব পড়ে। তো বাবেল মানদেব প্রণালী এটা মূলত হচ্ছে তোমার লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে। এটা সুয়েজ খাল হয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের অন্যতম, হ্যাঁ, সুয়েজ খালের সাথে অন্যতম প্রধান সংযোগ পথ। বিশ্বের 10% বেশি সামুদ্রিক বাণিজ্য এই পথ দিয়ে পরিচালিত হয়। তাহলে 10% অনেক কিন্তু, হ্যাঁ। তাহলে এইটা আমার যদি গ্লোবালি আমি সরবরাহের কথা বলি, এই জায়গায় আমাদের এই বাবেল মানদের প্রণালীর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যদি কোনো সংঘাত হয়, এটার গুরুত্বটা আরো টের পাওয়া যায়, এটা সহজে ভেঙে যায়। কারণ কিরকম ব্যাপারটা, যে পথটা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় সামান্য সামরিক হামলা, জলদস্যুতা, অবরোধ বা নিরাপত্তা ঝুঁকিও বিশ্ব বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। যদি বাবেল মানদেব অস্থিতিশীল হয়, তাহলে জাহাজগুলোকে সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ ব্যবহার করতে হয়। এতে পরিবহন ব্যয় এবং সময় দুটোই বেড়ে যায়। তাহলে তোমার চিন্তা করো, তুমি এই রুটটা যদি তোমার ব্লক হয়ে যায়, তোমাকে অনেক দূর ঘুরে আসতে হবে। তুমি এখানে ইজিলি যেটা আসতে পারতা, এসে ইউরোপের সংযোগস্থল। ফলে চিন্তা করো তোমার প্রোডাক্টের কস্ট কোথায় চলে যাবে, একদম আকাশে চলে যাবে। আবার যেটা ইজিলি আসতো তোমার, এটা অনেক দেরি হবে। হ্যাঁ, তাহলে গ্যাঞ্জাম, কঠিন লেভেলের গ্যাঞ্জাম। তাহলে গাজা সংঘাতের পর এটার কথাটা আবার নতুন ভাবে আলোচনায় আসে। এবং এই যে ধরো আমরা সময় বেড়ে যায় বলছি, এই জিনিসটাকে বলা হচ্ছে আমার সিস্টেমিক ফ্র্যাজিলিটি বা বৈশ্বিক ব্যবস্থার কাঠামোগত ভঙ্গুরতা। মানে আমার এটার উপর ডিপেন্ডেন্স এটাকে যে ভালনারেবল করে তুলছে। কারণ এটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তাহলে আমাদের অনেক গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে ওরা সিস্টেমিক ফ্র্যাজিলিটি বলছে এই আর্টিকেলে। তো গাজা সংঘাতের পর এটা কিভাবে আসছিল আলোচনায়, আমরা ইয়েমেনের হুতি আন্দোলন কে দেখেছিলাম। যে ইয়েমেনের হুতি এরা বিদ্রোহী গোষ্ঠী, এরা ইসরায়েলের যে জাহাজগুলো ছিল বা ওদের সঙ্গে বন্ধু যারা, ওই রাষ্ট্রগুলোর জাহাজ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এবং ওরা দেখিয়েছে যে তোমার হুতি তো ধরো একটা আঞ্চলিক গোষ্ঠী, ওদের হাতে তো আর একদম উন্নত লেভেলের মারণাস্ত্র নাই, কিন্তু যেটা আছে ওটা দিয়েও কিন্তু তারা বৈশ্বিক শক্তিকে চাপে রেখেছে। যে ড্রোন ক্ষেপণাস্ত্র বা কম খরচে সামরিক কৌশল ব্যবহার করে তারা কি করেছে, লোহিত সাগরের বাণিজ্যকে ব্যাহত করতে তারা সক্ষম হয়েছে। এখানেই বাবেল মানদেব একটা অপ্রতিসম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। অপ্রতিসম যুদ্ধক্ষেত্র মানে কি, যে যেখানে আমার ফেয়ার লেভেলে যুদ্ধ হচ্ছে না, এক পক্ষ বেশি সুবিধা নিচ্ছে, তুলনামূলক দুর্বল পক্ষ সে সুবিধা পাচ্ছে, প্রচলিত সামরিক শক্তির পরিবর্তে সস্তা, দ্রুত এবং অপ্রত্যাশিত কৌশল ব্যবহার করে শক্তিশালী পক্ষকে চাপে ফেলে। হুতিদের হামলা প্রমাণ করেছে যে আধুনিক যুগে সমুদ্রপথের নিরাপত্তা কেবল বড় নৌবহর দিয়ে নিশ্চিত করা যায় না। ধরো ওরা হঠাৎ করে আসে, হঠাৎ করে এসে তোমাকে অ্যাটাক করলো, জিম্মি করে ফেলছে, হ্যাঁ, এটাতে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কি তখন তোমার অন্যরাও ভয় পাচ্ছে যে না, তাহলে আমরা এই রুটে যাব না, অথবা কিছুদিন পরে যাই। তো এভাবে ফলে যেটা হচ্ছে যে তোমার পুরো যে সার্ভিসটা এটা ওভারঅল বিশালভাবে ডিসরাপ্ট করতেছে। তো এই সংকটের জন্য যেটা ইউএসএ মূলত ট্রাই করেছিল, তারা একটা সামরিক জোট গঠন করার চেষ্টা করেছিল, সামুদ্রিক নিরাপত্তা জোট। বাট এই উদ্যোগটা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয় না, এটা ভেস্তে গেছে। কারণ অনেকে মনে করছিল যে এটা মূলত ইউএস এর একটা চাল, তারা গাজা ইস্যুটাকে নর্মালাইজ করার জন্য, তারা ইসরায়েলকে সাপোর্ট করার জন্য মূলত এই ধরনের একটা জোট গঠন করতে চায়। ফলে এটা আসলে তেমন একটা আসলে আগায় নাই। তাহলে এটা আমাদের তবে পয়েন্ট আউট করে দেয় যে একটা ছোট জলপথে যদি অস্থিরতা দেখা দেয়, তাহলে তোমার জ্বালানি মূল্য, খাদ্যপণ্যের দাম, শিল্প উৎপাদন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, মানে তোমার রাইট টাইমে যদি জিনিসটা না যায়, তাহলে কিন্তু এগুলো সব জায়গায় ইফেক্ট পড়বে। তুমি যখন যে তোমার বেশি সময় লাগবে, অনেক দূর ঘুরে যেতে হবে, তখন তোমার জ্বালানি বেশি লাগবে, জ্বালানি মূল্য বেড়ে যাবে। এগুলো সবগুলো অ্যাড হবে কোনটার সাথে, দামের সঙ্গে। তো দাম যখন বেড়ে যাবে, তখন মানুষের ক্রয় ক্ষমতা নাগালে আসবে না।
তখন তোমার এটা চাহিদাও দেখবে কমে যাবে, তাহলে ওভারঅল সিস্টেমটা আমার ডিসরাপ্ট করে যাবে। তাহলে এইটা বোঝাচ্ছে যে এই যে বাবেল মন্দেব প্রণালী, এটা কোনো ভৌগোলিক পথ নয়, এটা আধুনিক বৈশ্বিক অর্থনীতির একটা কৌশলগত কেন্দ্র। গাজা সংঘাতের প্রেক্ষাপটে হুতিদের হামলা এটা প্রমাণ করেছে যে ছোট শক্তিও চাইলে এই ধরনের চোখ পয়েন্ট ব্যবহার করে কিন্তু বড় শক্তির উপর চাপ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এবং এটা কেবল আঞ্চলিক না, বরং বৈশ্বিক অর্থনীতি এবং ভূ রাজনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসি ধরো আরেকটা প্রশ্নে, যে ভূকৌশলগত রিয়েল এস্টেট হিসেবে হর্ন অফ আফ্রিকার দেশগুলোর ওপর বৈশ্বিক পরাশক্তিগুলোর সামরিক উপস্থিতি কিভাবে তাদের সার্বভৌমত্বের সংকোচন ঘটাচ্ছে। সোমালিল্যান্ড ইথিওপিয়া চুক্তির আলোকে এই অঞ্চলের অভ্যন্তরীণ ভূ রাজনৈতিক মেরুকরণ মূল্যায়ন করুন। প্রথমে তোমাদের হচ্ছে একটা পয়েন্টের দিকে চোখ রাখি, সেটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা। দেখে বলো, হর্ন অফ আফ্রিকার দেশগুলো তোমার কিভাবে, মানে কোনটা কোনটা আছে, এটা কি জানা আছে? হর্ন অফ আফ্রিকার দেশগুলোর কি কি? একটা দুইটা দেশের নাম বলো। ইথিওপিয়া, good. সোমালিয়া, good. জিবুতি, ইরিত্রিয়া, হ্যাঁ, এই চারটা। আচ্ছা, এখানে জান্নাত প্রশ্ন করেছে যে দুর্বল পক্ষ কিভাবে শক্তিশালী পক্ষকে চাপে ফেলে। জান্নাত, এই যে তোমার বললাম, তোমার ধরো তুমি একটা ছোট জায়গায় তুমি হচ্ছে জাহাজ নিয়ে যাচ্ছ, তোমার জায়গাটা তো ছোট, সংকীর্ণ, তুমি এমনিতে এখানে ধীরে ধীরে তোমাকে যেতে হচ্ছে, কারণ তুমি সাই করে বের হয়ে যেতে পারতেছো না, জায়গা তো ছোট। এখন তোমার ওই জায়গায় এমন কিছু গোষ্ঠী আছে যারা হয়তো ক্যাপেবল না। এই যে তুমি স্লো ডাউন করছো না, আস্তে করে যাচ্ছ না, তুমি তো ওখানে ভালনারেবল অবস্থায় আছো, ওরা তোমাকে অ্যাটাক করতেছে, অ্যাটাক করে তোমাকে জিম্মি করে ফেলতেছে, অথবা প্রতিনিয়ত ডিস্টার্ব করতেছে। তাহলে এই যে তোমাকে সে অ্যাটাক করলো, ডিস্টার্ব করলো, এটা দেখে কিন্তু অন্যান্যরা চিন্তা করবে যে ওরা তো বেশি ডিস্টার্ব করতেছে, তাহলে আমি আমার জাহাজটা এখন না পাঠাই, কয়েকদিন পরে পাঠাই। তাহলে এই যে তোমার আমার দুর্বল প্রতিপক্ষ নর্মাল ডিস্টার্ব দিয়ে কিন্তু বড় বড় দেশদের বিপাকে ফেলতেছে, কারণ ওখানে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস এগুলা। হ্যাঁ, তো সামান্য একদিন দেরিও কিন্তু অনেক ডলার লসের কারণ। তাহলে এরকম তোমার যখন ডিলে হয় তখন তুমি অনেক লসে পড়ে যাও, তুমি চাপে পড়ো। এভাবেই হচ্ছে আমার দুর্বল শক্তিগুলো কিন্তু বড়দেরকে ঝামেলায় ফেলতে পারে, পুতিরা যাবে ফেলছে। বুঝতে পারছো জান্নাত? তো হর্ন অফ আফ্রিকা এটা হচ্ছে গিয়ে তোমার বাবেল মানদেব প্রণালী, লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত। ফলে যেটা হয়েছে যে এটা তোমার আফ্রিকার আঞ্চলিক রাজনীতির বিষয় নয়, বরং বৈশ্বিক বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা এবং পরাশক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবাই এই জায়গাগুলোর কন্ট্রোল চায়। এই কারণে এই অঞ্চলের দেশগুলোকে অনেকেই বলে ভূকৌশলগত রিয়েল এস্টেট। তুমি চিন্তা করো যে তোমার এই জায়গাগুলোর পাশে যেহেতু তোমার এই যে বাবেল মানদেব প্রণালী আছে, তাহলে আমার এই জায়গাগুলোতে যদি আমার কন্ট্রোল থাকে, তাহলে সেক্ষেত্রে আমার পণ্য পরিবহন বা এই যে প্রবলেমের কথা বললাম, এগুলো ট্যাকেল দেওয়া ইজিয়ার হবে না? এটা খুব স্বাভাবিক ওখানে যদি আমার চাই। এই কারণে বৈশ্বিক শক্তিগুলো চাই, যারা বড় বড় দেশ আছে ওরা চাই যে ওদের সেনাবাহিনীর ঘাঁটি এখানে থাকুক। আমার ধরো একটা আর্মির একটা অংশ যদি আমার ব্যবসা করার দেশের আশপাশে থাকে, অথবা আমার পণ্য পরিবহনের পথে থাকে, এটা আমার জন্য ভালো। এবং এটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে তোমার জিবুতি। এই জিবুতিতে, এই যে এখানে জিবুতি আছে, এইটা জিবুতির মধ্যে তোমার বিভিন্ন দেশ তারা ঘাঁটি গাড়ছে। দেশটা ছোট হলেও বাবেল মানদেবের কাছাকাছি অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি এবং জাপানের মতো শক্তিগুলো সেখানে সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। এর পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক শক্তিও হর্ন অফ আফ্রিকায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে। তাহলে সবাই যাচ্ছে। এবং জিবুতির কিন্তু তোমার ইনকামের একটা বড় উৎস হচ্ছে এই সামরিক ঘাঁটিগুলা। ওদেরকে অনুমতি দিচ্ছে, ওদের ঠিক আছে তোমরা তোমাদের আর্মিকে রাখার জন্য তোমরা আমার এখানে ক্যাম্প টাইপে স্থাপন করো, ঘাঁটি স্থাপন করো, বিনিময়ে হচ্ছে আমাকে ভাড়া দিতে হবে। এটা ওদের একটা আয়ের উৎস। বাট এটাতে প্রবলেম হচ্ছে কি, এটাতে প্রবলেম হচ্ছে তখন দেশের সার্বভৌমত্বের একটু প্রশ্ন আসে।
তখন ধরো এত বড় বড় দেশ যখন তোমার ঘাড়ে বসে থাকবে তোমার দেশের মধ্যেই, ওরা তো না চাইতেও অনেক ব্যাপারে ইনভলভ হয়ে যায়, অথবা তুমি ফ্রিলি অনেক ডিসিশন হয়তো নিতেও পারবা না। হ্যাঁ, তাহলে এই কারণে সবাই ট্রাই করে। তো এই বিদেশি সামরিক উপস্থিতি ওদের জন্য যেমন অর্থনৈতিক সুযোগ তৈরি করছে, তেমনি সার্বভৌমত্বের সংকোচন ঘটাচ্ছে, যেটা মাত্র বললাম। তুমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তোমার সীমিত হয়ে যাবে। হ্যাঁ, পারমিতা, হ্যাঁ এটা ভালো কথা বলছো যে তোমার নর্মাল ব্যবসায়ী থেকে যে ইংরেজরা আমাদের ঘাড়ে চড়ে বসছিল, ব্যাপারটা এরকম যে আমি অর্থনীতির কথা বলছি, পরে দেখা যায় কি পলিটিক্স কন্ট্রোলে নিয়ে গেছে তারা। তো রাষ্ট্রটি আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও তার কৌশলগত সিদ্ধান্তগুলো বাইরের শক্তির প্রভাবের অধীনে চলে যেতে পারে। আমার দেশে ওরা বসে আছে, তাই না? তো এই অঞ্চলের ভূ রাজনীতি অত্যন্ত জটিল। 2024 সালের জানুয়ারিতে ইথিওপিয়া এবং সোমালিল্যান্ডের মধ্যে একটি বিতর্কিত সমঝোতা হয়, যার মাধ্যমে স্থলবেষ্টিত ইথিওপিয়া লোহিত সাগরে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করে। এখানে ইথিওপিয়ার আরেকটা গ্যাঞ্জাম, সেটা হচ্ছে গিয়ে দেখো যে ইথিওপিয়া তোমার, ওরা যদি সমুদ্রে যেতে চায় ওদেরকে সোমালিয়া হয়ে যেতে হবে। এখন সোমালিয়া যদি কোনো কারণে ধরো তোমার বর্ডার বন্ধ করে দেয়, তখন কিন্তু এরা আর ভাই সমুদ্রে যাওয়াটা এর জন্য টাফ। এটা হচ্ছে ইজি রুট। তো এত কেনিয়া মেনিয়া দিয়ে ঘোরার চেয়ে ইথিওপিয়া ট্রাই করবে যে ওদেরকে সোমালিয়া, সোমালিল্যান্ড, হ্যাঁ এদেরকে হচ্ছে আমি কনভিন্স করি। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে তোমার সোমালিল্যান্ডের সঙ্গে ওদের একটা সমঝোতা করে যে ওখানে যাওয়ার জন্য। তবে সোমালিল্যান্ড নিজেকে স্বাধীন মনে করলেও যেটা হয় যে আন্তর্জাতিকভাবে এটা কিন্তু আমরা এখনো সোমালিয়ার অংশ হিসেবে বিবেচনা করি, এখনো সবাই স্বীকৃতি দেয় নাই। ফলে এই চুক্তি সোমালিয়ার সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে। সোমালিয়া এই চুক্তিকে নিজেদের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেখেছে। হ্যাঁ, যখন সোমালিয়া দেখলো যে সোমালিল্যান্ড নিজের মতো করে সমঝোতা করছে, তাহলে সেক্ষেত্রে আবার সোমালিয়ার মাথা খারাপ হয়ে গেছে। ওরা বলতেছে যে তোমরা তো আমাদের পার্ট, তোমরা আলাদা করে কিভাবে ইথিওপিয়ার সঙ্গে চুক্তি করো। হ্যাঁ, তখন তার এটাতে খেপে গেল, তো এটা নিয়ে একটু গ্যাঞ্জাম হয়েছে। অন্যদিকে ইথিওপিয়ার প্রয়োজন কি? ইথিওপিয়ার দরকার ভাই সমুদ্রপথের প্রবেশাধিকার, এটা আমাদের ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ। তো যেটা ঝামেলা হয়েছে যে ইথিওপিয়ার নিজেদের প্রয়োজন, আবার অন্যদিকে সোমালিয়ার সার্বভৌমত্বের দাবি, এইটা মিলে এখানে আরো নতুন একটা টেনশন ক্রিয়েট হয়েছে। তো এই মেরুকরণ আরো বিপজ্জনক কখন হয়? যখন বাইরের শক্তিগুলো স্থানীয় দ্বন্দ্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। এইটা আরেকটা সমস্যা। ধরো তোমার দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম, এখন বড় ভাইরা এসে দুই পক্ষের মধ্যে এই যে গ্যাঞ্জামটা, এটাকে নিজেদের স্বার্থে কাজে লাগাইছে। ধরো তোমাকে একজন বেশি সুবিধা দিবে এরকম কথা দিল। ধরো তুমি বড় ভাইটা আমেরিকা, আমেরিকা কি করলো, ধরো সোমালিল্যান্ড যারা হচ্ছে নিজেদেরকে সার্বভৌম দাবি করছে, ওদেরকে ধরো অস্ত্রশস্ত্র দিয়ে ব্যাকআপ দিল। তাহলে দেখো তুমি স্থানীয় গ্যাঞ্জামটাকে আরো বড় করে তুলতেছো যাতে তুমি ইজিলি অ্যাক্সেসটা পাও তোমার লাভের জন্য। তখন গ্যাঞ্জামগুলো আরো ঝামেলা হয়ে যায়। শারমিন, সব দেশ তো আসলে চাই, তুমি দেখবা যে বিভিন্ন দেশে আসলে এই ধরনের স্বাধীনতা আন্দোলন স্টিল নাও আছে। যেমন পাকিস্তান থেকে পাঞ্জাব, ভারত থেকে পাঞ্জাব, এরা আলাদা হতে চায়। বিশেষ করে ভারত থেকে আলাদা হয়ে যেতে চায় নিজেরা, পাঞ্জাব সেপারেট হবে। পাকিস্তানের বেলুচিস্তান, ওরা আলাদা হতে চায়, সেপারেট হতে চায়। স্পেনের থেকে কাতালুনিয়া, কাতালানরা, এরা আলাদা হতে চায়। হ্যাঁ, এরকম অনেক জায়গায় থাকে যে যারা নিজেরা সেপারেশন চাই, নিজেরা সার্বভৌমত্ব চাই। তো সোমালেন্ডের ব্যাপারটা ওরকম, ওরাও চাই, ওরা সেপারেট হতে চায়। হ্যাঁ, তো তোমার এই যে হর্ন অফ আফ্রিকা, এই যে তোমার বাইরের শক্তিগুলো, এগুলো হচ্ছে কি আরো এই গ্যাঞ্জামটা আরো বেশি ক্রিয়েট করতেছে, সংকটকে আরো জটিল করতেছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে ধরো কৌশলগত ভৌগোলিক অবস্থান যেরকম আমার ইকোনমিক্যালি বেনিফিটেড, তুমি জিবুতির কথাই ধরো, এটা আমার আশীর্বাদ, ইনকাম হচ্ছে। আবার অন্যরা যেহেতু আমার এখানে ইনভলভ হচ্ছে, এটা আমার জন্য অভিশাপও হতে পারে। তাহলে শক্তিশালী প্রতিষ্ঠান, জাতীয় ঐক্য এবং আঞ্চলিক সহযোগিতা থাকলে এই ধরনের অবস্থান অর্থনৈতিক উন্নয়ন এবং কূটনৈতিক গুরুত্ব বাড়াতে পারে। এখন তুমি যদি চিন্তা করো যে আমার ওই দেশগুলো, আফ্রিকার দেশগুলো, হর্নস অফ আফ্রিকার দেশগুলো, সবার মধ্যে যদি ওদের সদ্ভাব থাকতো, ঐক্য থাকতো,
ওরা কিন্তু আঞ্চলিক শক্তি হিসাবে বরং স্ট্রং হইতো। ওদের যে বাবেল মান্দেবের পাশে যে ওরা অবস্থান করে, এটা যে ওদের একটা শক্তি, এই জিনিসটাকে ওরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারতো যদি না নিজেদের মধ্যে গ্যাঞ্জাম না থাকতো। ওরা তখন এটাকে ব্যবহার করে অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারতো। এই যে ধরো সামরিক ঘাঁটি, এটা ভাড়া করতে পারতো, ভাড়া করে ওদের ইনকামটা বাড়াতে পারতো। অথবা তোমার নিজেরা যদি স্ট্রং থাকতো তাহলে কিন্তু থার্ড পার্টি তোমার এখানে গ্যাঞ্জাম করতে পারবে না। তুমি যতই ঘাঁটি বসাও, তোমার নিজের লোকজন যদি ঠিক থাকে, তোমার এখানে কিন্তু গ্যাঞ্জাম হবে না। তাহলে এই জিনিসটা ওরা মিস করে গেছে। হ্যাঁ, সিঙ্গাপুর এভাবে অনেক ডেভেলপ হয়েছে। তাহলে রাজনৈতিক দুর্বলতা এবং অভ্যন্তরীণ যদি বিভাজন থাকে, তাহলে তোমার বিদেশি প্রভাব সামরিক প্রতিযোগিতা এবং সার্বভৌমত্ব সংকোচনের কারণ হয়ে দাঁড়ায় এই জিনিসগুলো। ঠিক আছে? তো পরিশেষে যেটা বলা যাচ্ছে যে আমার হর্ন অফ আফ্রিকা সংকট কেবল সোমালিয়া, ইথিওপিয়া, জিবুতির অভ্যন্তরীণ বিষয় নাই। বাবেল মানদেবের কৌশলগত গুরুত্বের কারণে এটি বৈশ্বিক প্রতিযোগিতার একটা কেন্দ্র হয়ে উঠেছে। তাই এই অঞ্চলের দেশগুলোর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আঞ্চলিক সহযোগিতা, সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান এবং বিদেশি শক্তির প্রভাব ব্যবস্থাপনায় সতর্ক কূটনীতি গ্রহণ করা। তাহলে এখানে আমরা বাবেল মানদেব প্রণালী সম্বন্ধে জানলাম, হর্নস অফ আফ্রিকা সম্বন্ধে জানলাম, যেগুলো প্রিলিমিনারির জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক, এবং আমরা ওভারঅল সংকটটা বুঝতে পারলাম। ক্লিয়ার হয়েছি? লিখতে পারবো বাবেল মানদেব বা হর্নস অফ আফ্রিকা নিয়ে, সংকটটা নিয়ে। তোমরা এখানে 180 জন যুক্ত আছো, তোমরা কি বুঝছো পড়া? নাকি 180 জনের মধ্যে 30-40 জন জেগে আছো, বাকিগুলো নাক ডাকছো সমানে? অথবা আমাকে এখানে মিউটে রেখে ওদিকে ইউএস এর উপভোগ করতেছো, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ? সাবধান, সময় গেলে সাধন হবে না। আমার ছোটবেলায় আমার দাদু, উনি এখন নেই পৃথিবীতে, তো আমাকে সবসময় ভোরে উঠাই দিতেন, আমি খুব বিরক্ত হতাম। তো দাদু একটা কথা বলতেন যে যে ওই একটা কবিতার আর কি, যে ওঠো বাবা বেলা যায়, আজই যে সময় গত হলো তোমার, আসিবে না পুনঃ তাহা, আসিবে না আর। এটা সবসময় বলতেন দাদু আমাকে। হ্যাঁ, যে আমার এখন এটা মনে পড়ে যে এই লাইনটা কত স্ট্রং একটা লাইন। ওঠো বাবা বেলা যায়, আজই যে সময় গত হলো তোমার, আসিবে না পুনঃ তাহা, আসিবে না আর। হুম, এটাই। দেবাশিস, সাবসিডিয়ারি নীতি খুব সিম্পল হিসাব, যে তোমার ক্ষমতাটা ওদেরকে দাও, তুমি সাবসিডাইজ করো, মানে ক্ষমতা তুমি ধরে রাখিও না, কিছু জিনিস ছেড়ে দাও ওদেরকে। ওদেরকে তোমার সংবিধানে যেরকম বলা হয়েছে যে ওরা কিছু কর ধার্য করতে পারবে, তোমার নিজেদের কিছু বাজেট থাকবে, এই ক্ষমতাগুলো ওদেরকে দাও। ওকে, তাহলে এটা যেহেতু আমরা বুঝলাম, আমরা চলো আজকের আরেকটা টপিকে যাই। তোমার মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের মধ্যে তোমার যারা অয়েল এক্সপোর্ট করে ওদের একটা সংগঠন আছে, ওপেক। এই ওপেক থেকে হচ্ছে তোমার আরব আমিরাত বের হয়ে গেছে। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে এখন গ্লোবাল কনসার্ন যে আরব আমিরাত বিহীন ওপেক এখন কেমন হবে। হ্যাঁ, তো আমরা এটা নিয়েই মূলত পড়বো যে ওপেক থেকে ওরা কেনই বা বের হয়ে গেল, অথবা ওপেকের এই যে বের হওয়া এটা সৌদির জন্য কি ঝামেলা, অথবা আমার হচ্ছে তোমার এই ক্রাইসিসটা ওভারঅল এটার পেছনে আবার ইউএস এর কোনো হাত আছে কিনা, এই দুইটার আলোকে আমরা এটা পড়বো। হ্যাঁ, আচ্ছা, সৈকত ভাই পড়াইছিল, সৈকত ভাই, ওকে। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের যে কোনো পরীক্ষায় এটা আসতে পারে এবং এটা তোমাদের জানানো দরকার। ফেরদৌস, ফেরদৌস প্রথমে উত্তর করে ফেলেছে যে ওপেকের সে ফুল ফর্ম দিয়েছে, দ্যাট ইজ গুড। আমাদের প্রথমে এটা যেমন পিডির জন্য খুব গুরুত্বপূর্ণ, ওপেক। তাহলে ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত যে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেবল পরিমাণ ভিত্তিক কৌশল, ভলিউম বেস স্ট্র্যাটেজি এর অর্থনৈতিক সমীকরণ হিসেবে দেখা কেন যৌক্তিক নয়। আব্রাহাম চুক্তি এবং সাম্প্রতিক ইরান সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কিভাবে মধ্যপ্রাচ্যে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করছে তা বিশ্লেষণ করুন। এভাবে ধরো তোমার প্রশ্ন আসলো যে ওপেক থেকে যে বের হয়ে গেছে এটা কি ধরনের ক্রাইসিস ক্রিয়েট করতে পারে। হুম, তো সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে যে বের হয়ে গেছে, এটা আমাদের কাছে মনে হতে পারে যে এটা একটা অর্থনৈতিক সিদ্ধান্ত,
এখন এর আগে আমরা একটু চলো জানি যে হোয়াট ইজ ওপেক। আমরা ছবি দেখে দেখি। হ্যাঁ, ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আরব আমিরাত সহ এটা সদস্য ছিল 13টা দেশ যারা তোমার পেট্রোলিয়াম রপ্তানি করে। কোন কোন দেশ ছিল? ইরাক, লিবিয়া, আলজেরিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, নাইজেরিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, ইরান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আর হচ্ছে সৌদি আরব। এরা মিলে ছিল আমার ওপেক, এবং এখানে মোটামুটি লিড দিত সৌদি আরব। হ্যাঁ, এখন ইউএই বের হয়ে গেছে, রইল বাকি 12 জন। এখন এটা কি ক্রাইসিস হয়েছে এবং কেন তারা বের হয়েছে, এর পেছনে কি কারণ, অথবা কে কলকাঠি নাড়ছে, চলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটা ব্যবসা করতেছো, ব্যবসা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে গিয়ে তোমার টার্গেট হচ্ছে যে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়ানো, বেশি দামে তুমি পণ্য বিক্রি করবা। আরেকটা হতে পারে যে তুমি দাম কমাই দিবা, তুমি বেশি পরিমাণে পণ্য বিক্রি করে লাভ করবা। দুইটাই কিন্তু হচ্ছে তোমার ওয়ে। হ্যাঁ, যে আমি তোমার বেশি পরিমাণে বিক্রি করতে পারি, আরেকটা হচ্ছে বেশি দামে বিক্রি করতে পারি, এবং এক এক বিক্রেতা এক ধরনের স্ট্র্যাটেজি নেয়। তেমনি তেলের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু এরকম। হ্যাঁ, ইমন তুমি 11টা দেখছো? 11টা পাইছো? মনে হয় না। চেক করে দেখো তো আবার। আচ্ছা, আমি আরেকবার ক্রস চেক করে দিব। হ্যাঁ, তো তোমার যেটা হয়েছে যে আরব আমিরাত, ওরা মূলত হচ্ছে টার্গেট হচ্ছে ওদের বেশি পরিমাণে হচ্ছে তোমার তেল উৎপাদন। হ্যাঁ, এবং বেশি রপ্তানি। এবং সৌদি আরব যেটা করে, সৌদি আরব চাই হচ্ছে উল্টা প্রসেস। ওদের হচ্ছে গিয়ে দাম বাড়লে ওদের লাভ, তেলের দাম উৎপাদন নিয়ন্ত্রণ করে তেলের দাম স্থিতিশীল রাখার জন্য। স্থিতিশীল রাখা মানে হচ্ছে গিয়ে যে প্রাইস বাড়লেও সমস্যা নাই। হ্যাঁ, তাহলে একজনের হচ্ছে তোমার ভলিউম বেস, সে বেশি পরিমাণে বিক্রি করবে, আরেকজনের সে বেশি দামে বিক্রি করতে চায়। হ্যাঁ, সৌদি আরব দামের দিকটা ফোকাস রাখে বেশি, যে দামটা যাতে স্থিতিশীল থাকে, ড্রপ যাতে না হয়। আর আরব আমিরাত চাই হচ্ছে ওরা বেশি ভলিউমে ব্যবহার করবে। তো এটা যতটুকু সিম্পল, এটার পিছনে ব্যাপারটা অত সিম্পল না আসলে। এর পেছনে হচ্ছে মিডল ইস্টের কিছু পাওয়ারের ব্যাপার আছে। কে লিড দিবে? সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার আছে, এবং নতুন নিরাপত্তা জোট গঠনের গভীর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আছে, অর্থাৎ ইউএস এর হাত আছে। তো সৌদি আরব এবং আরব আমিরাত এদের মধ্যে অনেক দিন ধরেই পার্থক্য আছে কিছু ব্যাপারে, যে সৌদি আরব বেশি জনসংখ্যা এবং বড় রাষ্ট্রীয় ব্যয়ের কারণে তেলের উচ্চ মূল্য ধরে রাখতে চাইছে, যেটা তোমাদের বলছিলাম। এখন আরব আমিরাত, ওদের জনসংখ্যা কম, ওরা বড় বিনিয়োগ করছে, ওরা চাই যে বেশি তেল বিক্রি করে আমি দ্রুত আয় বাড়াতে। এই কারণে সৌদি আরবের কৌশল হচ্ছে দাম ভিত্তিক, এবং আরব আমিরাতের কৌশল হচ্ছে গিয়ে আমার পরিমাণ ভিত্তিক। তবে এটার বাইরে রাজনৈতিক যে কারণটা, যে মূলত যেটা, যে আমিরাতের মতো গুরুত্বপূর্ণ উৎপাদক দেশ ওপেক থেকে বের হয়ে গেলে সৌদি নেতৃত্বাধীন তেল রাজনীতির প্রভাব দুর্বল হয়। কারণ তোমার এর মাধ্যমে আমিরাত কার্যত জানিয়ে দিচ্ছে যে তারা আর সৌদি আরবের ছায়া থেকে সিদ্ধান্ত নিতে চায় না, বরং নিজেদের স্বার্থ অনুযায়ী স্বাধীন কৌশল গ্রহণ করতে চায়। তাহলে তুমি চিন্তা করো যে যদি এরকম, যেহেতু আমিরাত আলাদা হয়ে গেল, এতদিন ওরা জোট হিসেবে ওদের যে স্ট্রেংথটা ছিল, এটা অবশ্যই উইক হবে। কারণ এখন একটা দেশ চিন্তা করবে যে আমি ওপেককে না তেলাই, আমি আরব আমিরাতের সঙ্গে যদি রিলেশন ভালো রাখি, তাহলে তো আমি তেলটা পাচ্ছি, বরঞ্চ আমি বাল্ক অ্যামাউন্টে কিনলে দামটাও কম পাচ্ছি, তাহলে আমার লাভ। তো বড় দেশ স্বাভাবিকভাবে ওই চিন্তাটা করবে। আর সৌদি আরব আরব আমিরাতের মধ্যেও গ্যাঞ্জাম আছে, সো আরব আমিরাতও বেনিফিশিয়াল হচ্ছে, এবং ওদের ওভারঅল ঠিক আছে। বাট এদিকে তোমার সৌদি আরবের যে আগের যে দাবদাবা, হ্যাঁ, যে পাওয়ার এক্সারসাইজ, এই জিনিসটা কিন্তু আবার তোমার একটু কমে যাচ্ছে। হ্যাঁ, তো এই সিদ্ধান্ত উপসাগরীয় আঞ্চলিক কাঠামোর দুর্বলতা প্রকাশ করে। আমিরাত মনে করেছে যে জিসিসি বা ওপেকের মতো সৌদি নেতৃত্বাধীন কাঠামো তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বৈশ্বিক অর্থনৈতিক সংযোগের পথে বাধা তৈরি করছে। ওরা সৌদি আরবকে বাধা মনে করে, কারণ তোমার ওপেকের যেরকম লিডার হচ্ছে তোমার সৌদি আরব, তেমনি জিসিসি, হ্যাঁ, গালফ কোঅপারেশন কাউন্সিল, এটারও দেশ আছে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, ইউএই, ওমান।
এরা মিলে আবার গালফ কোঅপারেশন কাউন্সিল। হ্যাঁ, তো এখানেও সৌদি আরব যেহেতু লিডারশিপ রোল প্লে করে, ওরা মনে করে যে সব জায়গায় সৌদির কারণে হয়তো ওরা তোমার অর্থনৈতিক যে ওদের যে প্রবৃদ্ধি এটা হচ্ছে না। এই কারণে তারা কি করছে, তারা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, বৈশ্বিক বাজারের সঙ্গে গভীর সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতাকে গুরুত্ব দিচ্ছে। ওরা চিন্তা করলো যে আমি যদি ইউএসএ এবং ইসরায়েলের সঙ্গে রিলেশন ভালো রাখি, বরঞ্চ আমার জন্য লাভ বেশি, আমি ওদের কাছে বিক্রি করতে পারতেছি। এবং এই যে আরব আমিরাত এবং ইসরায়েল, এদের মধ্যে কিন্তু সম্পর্ক স্বাভাবিক। হ্যাঁ, মিডল ইস্টের সঙ্গে ধরো অন্যদের একটা যে সাডেন গ্যাপ ছিল, ওদের সাথে তো নাই। কেন নাই? কারণ এটার পেছনে একটা চুক্তি আছে, আব্রাহাম চুক্তি। এটার মাধ্যমে ওদের মধ্যে রিলেশনটা নর্মালাইজ হয়েছিল। এবং ইরান সংকট সেই সম্পর্ককে আরো গুরুত্বপূর্ণ করে তুলছে। কেন করে তুলছে? কারণ দেখবা যে ইরান যখন ক্ষেপে গেছে, তখন তারা কিন্তু সবার উপর অ্যাটাক চালাইছে আশপাশের। এখন এই ব্যাপার থেকে আরব আমিরাতের কাছে মনে হয়েছে যে তাহলে আমি এই জোটে থেকে আমার লাভটা কি? তার চেয়ে বরঞ্চ আমি এই যে উপসাগরীয় ঐক্য বা সৌদি নেতৃত্বের উপর নির্ভর না করে আমি যদি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বা ইসরায়েলের প্রযুক্তি প্রতিরক্ষা সক্ষমতা ব্যবহার করি, তাহলে আমার সেফটি বেশি হবে। হ্যাঁ, কারণ আমার আশপাশের মানুষজনই তো আমার সাথে নাই। তাদের কারণে বরঞ্চ আমি গ্যাঞ্জামে পড়তেছি। তো তারা নিজেদের লাভের কথা চিন্তা করে তাদের যে আঞ্চলিক যে ঐক্যটা, এটার দিয়ে তারা ওভারলুক করছে। এবং তোমার গ্লোবাল পার্সপেক্টিভ এটা জাস্টিফাইড, কারণ এখানে সবাই নিজেদের স্বার্থ বুঝে। হ্যাঁ, তো এই কারণে তোমার ওপেক ত্যাগের যে ডিসিশনটা, এটা ওদের নতুন নিরাপত্তা স্থাপত্যের সঙ্গে যুক্ত করে দেখা যায়। আমিরাত একদিকে তেল বাজারে স্বাধীনতা চাইছে, অন্যদিকে নিরাপত্তার জন্য ওয়াশিংটন এবং জেরুজালেমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে এমন একটা নতুন কাঠামো তৈরি হচ্ছে যেখানে ঐতিহ্যগত আরব ঐক্যের পরিবর্তে নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য এবং ইরান বিরোধী কৌশলকে কেন্দ্র করে নতুন জোট গড়ে উঠছে। পশ্চিমা দেশগুলোর কাছে এই সিদ্ধান্ত আপাতদৃষ্টিতে সুবিধাজনক মনে হচ্ছে, কারণ ওপেক দুর্বল হতে পারে, তবে তোমার তেলের সরবরাহ বাড়বে, কারণ আরব আমিরাতের কাছে তেল আছে, এবং যুক্তরাষ্ট্রের আলটিমেটলি বেনিফিট হবে। তবে দীর্ঘমেয়াদে ঝুঁকিও আছে এখানে, যে আমিরাত যত বেশি স্বাধীনভাবে পথ চলবে, তত বেশি সে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিরাপত্তা কাঠামোর উপর নির্ভরশীল হয়ে পড়বে। এতে আঞ্চলিক রাজনীতিতে নতুন বিভাজন তৈরি হবে। তাহলে আরব আমিরাতকে তখন তারা, ওপেক বা জিসি বা সৌদি আরব, ওরা বলবে ঠিক আছে, তাহলে তুমি নিজের পথে হাঁটো, তুমি যেহেতু ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ ওদের উপর। তখন এখানে একটা গ্যাঞ্জাম। তাহলে দেখো, মানে শুনতে ইজি মনে হয় যে আমি অর্থনৈতিক সুবিধার কারণে জোট থেকে বের হলাম, কিন্তু এটার পিছনে তোমার ভূরাজনৈতিক অনেকগুলো পয়েন্ট এখানে কিন্তু যুক্ত আছে। হ্যাঁ, ফলে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের তেল নীতি, আঞ্চলিক নেতৃত্ব এবং নিরাপত্তা রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, চলো এবার হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নে যাই, যে হরমুজ প্রণালীর বর্তমান ভূরাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগকে কাজে লাগিয়ে আমিরাত কিভাবে তাদের দীর্ঘমেয়াদী ওপেক থেকে সিদ্ধান্তকে কৌশলগতভাবে বাস্তবায়ন করেছে। এই পদক্ষেপের ফলে সৌদি আরব আমিরাত দ্বন্দ্ব কিভাবে ইয়েমেন বা সুদানের মতো দেশগুলোতে ছায়াযুদ্ধ এবং আঞ্চলিক মেরুকরণকে আরো দীর্ঘায়িত করবে তা মূল্যায়ন করুন। হ্যাঁ, তাহলে তোমার আরব আমিরাত এটা হঠাৎ কোনো কিছু না, ওরা অনেকদিন ধরে চাচ্ছিল, অলরেডি আমরা আলোচনা থেকে বুঝছি। এবং নর্মাল টাইমে যদি হচ্ছে ওরা বের হইতো, তাহলে সেক্ষেত্রে তেলের বাজারে বড় অস্থিরতা দেখা দিত। বাট এখন যেহেতু ইরান সংকট হইছে, এটার ফলে হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হয়েছে, তেলের বাজার অস্থিতিশীল, তখন তাদের বের হয়ে যাওয়াটা ইজি হয়েছে। কারণ তোমার কাছে, তুমি যখন একটা নর্মাল সময়ে বের হবা, তোমাকে জাস্টিফাই করতে হবে। এখন তোমার কাছে লজিক আছে, তুমি বলতে পারো যে আমার তো ভাই নিজেদের অর্থনীতির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এভাবে চললে, সো আমি কিভাবে সার্ভাইভ করব, আমরা বের হয়ে যাই। একটা তাদের যুক্তি এখানে আছে। হরমুজ প্রণালী বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আমরা গত মাসে ডিটেলস পড়ছিলাম যে ইরান সংকট সবকিছু মিলিয়ে এই অঞ্চল যখন অস্থিতিশীল, তখন উপসাগরীয় সব তেল উৎপাদকের চাপের মুখে রয়েছে। সরবরাহ এমনিতেই কম, ওভারঅল বাজার এমনিতেই অনিশ্চিত। এই অবস্থায় আমেরিকার আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণা তাৎক্ষণিকভাবে বাজারে বড় ধাক্কা তৈরি করেনি, কারণ তারা
যুদ্ধ এবং অস্থিরতার আড়ালে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা শান্ত পরিস্থিতিতে অনেক বেশি আলোড়ন তৈরি করতো। হ্যাঁ, আমিরাতের অবস্থান শক্তিশালী হওয়ার আরেকটা কারণ কি, তাদের বিকল্প সরবরাহ ব্যবস্থা আছে, তাদেরকে এগুলোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আমিরাত ফুজাইরা বন্দর এবং পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে আংশিকভাবে হরমুজকে পাশ কাটিয়ে তেল রপ্তানি করতে পারে। ওদের নিজেদের স্ট্যান্ড আছে, ওদের ডিপেন্ড করতে হচ্ছে না। এর ফলে অন্য উপসাগরীয় দেশগুলোর তুলনায় তারা কিছুটা বেশি কৌশলগত সুবিধা পায় এবং এই কারণেই ওরা স্বাধীন জ্বালানি গ্রহণের সাহস পাচ্ছে এবং অর্থনৈতিকভাবে ওরা প্রস্তুতি নিচ্ছে অনেকদিন ধরেই। হ্যাঁ, কারণ যুদ্ধ তোমার যত দীর্ঘায়িত হবে তত তোমার ক্রাইসিস আরো বাড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি তোমার মুদ্রা বিনিময় হয় তাহলে ওদের জন্য লাভ, অর্থাৎ তারা ওপেক থেকে শুধু বের হচ্ছে না, বরং নিজেদেরকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ কাঠামোর সঙ্গে আরো যুক্ত করছে। এবং তোমার আগে থেকেই ওদের গ্যাঞ্জাম সৌদি আরব এবং আরব আমিরাত। হ্যাঁ, কারণ সৌদি আরব চায় লিডারশিপ এবং আরব আমিরাতও চাই হচ্ছে নিজেদের কিছু পাওয়ার, এবং ওপেক ত্যাগের মাধ্যমে এই প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ্যে রূপ পেয়েছে। এখন ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে গিয়ে তোমার মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন সংঘাতে পড়তে পারে। ইয়েমেন, সুদান, লিবিয়া, সিরিয়ার মতো দেশে সৌদি আরব এবং আরব আমিরাত অনেক সময় ভিন্ন পক্ষকে সমর্থন দিয়েছে। এই যে ধরো বড় ভাইয়ের কথা বলছিলাম, যে আমি একটা দেশকে হাতে রাখতে হলে, ধরো একটা দেশের সরকার তোমার কথা শুনছে না, ওই দেশে বিদ্রোহী একটা গ্রুপ আছে যারা মোটামুটি হচ্ছে গিয়ে চাচ্ছে যে সরকারকে ফেলে দিতে। তুমি ইনভেস্ট কাদের উপর করবা, সরকারকে করবা নাকি বিদ্রোহী গ্রুপকে করবা? বলো। তোমার সাথে সরকার তোমার কথা শুনছে না, তাহলে আমি বিদ্রোহী গ্রুপকেই ফান্ড করব, কারণ ওদের মাধ্যমে কিন্তু আমি গ্যাঞ্জাম ক্রিয়েট করে আলটিমেটলি ফেলে দিতে পারলে আমার হাতে ক্ষমতা, তাই না? এখানেও ব্যাপারটা এতদিন এমনই হইতো যে ধরো মিডল ইস্টের অনেক দেশ এবং আফ্রিকার অনেক দেশ, এরা নিজেদের হাতে রাখার জন্য বিভিন্ন পক্ষকে তারা টাকা খাওয়াইতো। হ্যাঁ? তো এখন তোমার দ্বন্দ্বটা যখন আরো বেড়ে যাবে, হ্যাঁ, ইউএস এর সঙ্গে সৌদি আরবেরও সম্পর্ক আছে, কিন্তু ধরো মেহেদী, তুমি একটা রাজনৈতিক দলের কর্মী, তোমার সাথেও বড় নেতার ভালো সম্পর্ক, তোমার বন্ধুর ভালো সম্পর্ক, তোমরা দুজন ব্যালেন্স হয়ে গেল না? বাট তুমি কি চাও? তুমি চাও যে প্রেসিডেন্ট পোস্টটা তোমারই হবে, তুমি চাও বড় নেতার সঙ্গে রিলেশন তোমারই ভালো থাকবে। ব্যাপারটা ওরকম। ইউএস এর সঙ্গে সবাই বন্ধুত্ব রাখতে চায়, কিন্তু চাই যে সেই রাখুক ভালো বন্ধুত্ব, অন্যরা না। হ্যাঁ, ইয়েস, ছায়াযুদ্ধ মানে ওইটাই, যে আমি ডিরেক্ট করছি না, বাট এটা থার্ড পার্টির মাধ্যমে আমার ওয়ার করানো। ফলে যেটা হচ্ছে যে আঞ্চলিক শক্তিগুলো ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে অর্থ, অস্ত্র, রাজনৈতিক সমর্থন দেয়, তখন সেই সংঘাত ছায়াযুদ্ধের রূপ নেয়। এবং যখন তোমার সংঘাতটা আরো বেড়ে যাবে, তখন সৌদি আরব বা আরব আমিরাত ওরা আরো ইনভেস্ট করবে, ওরা চাইবে যে নিজেদের পক্ষে জিতুক। হ্যাঁ, ইয়েমেনের ক্ষেত্রে এই দ্বন্দ্ব বিশেষভাবে স্পষ্ট। একসময় হুতি বিরোধী জোটে সৌদি আরব এবং আমিরাত একসঙ্গে থাকলেও পরে তাদের লক্ষ্য এবং মিত্র ভিন্ন হয়ে যায়। সুদানেও বিভিন্ন আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বী সমর্থন গৃহযুদ্ধকে আরো জটিল করেছে। ফলে আমিরাত এবং সৌদি প্রতিযোগিতা ভবিষ্যতে এসব সংঘাতকে সমাধানের পরিবর্তে আরো দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। তাহলে দেখো, একটা ওপেক থেকে বের হয়ে যাওয়া কত দিকে ক্রাইসিস তোমার ক্রিয়েট করছে। তাহলে এই অবস্থায় ছোট দেশগুলো কি করছে? ওরাও নতুন বন্ধু খুঁজবে। কেউ সৌদি আরবের দিকে ঝুঁকবে, কেউ আমিরাতের দিকে ঝুঁকবে, আবার কেউ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তুরস্ক বা ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াবে। এটার ফলে মধ্যপ্রাচ্য আরো ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এই যে ধরো তোমার হরমুজ সংকট, ওপেক ত্যাগ, এগুলো যতটা না তেলের বাজার, তার চেয়েও বেশি তোমার আঞ্চলিক মেরুকরণ, প্রতিযোগিতা এবং ছায়াযুদ্ধ ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি আরো জটিল, বিভক্ত এবং অনিশ্চিত হয়ে উঠতে পারে। এটাই ট্রাই করছে ওরা, ইউএস এটাই ট্রাই করছে, কারণ মধ্যপ্রাচ্য যত তোমার ভালনারেবল হবে ততই তোমার লাভ। বিভিন্ন পক্ষ থেকে ওরা তেল কিনবে, এবং তোমাদের গত নিউজ আর্টিকেল সেশনে তোমরা দেখছিলা যে ভবিষ্যৎ মার্কেট দখলের জন্য বা এআই বেস মার্কেট দখলের জন্য জ্বালানি কতটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবাই চায় এটা, ইউএসএ ওই লক্ষ্যে আগাচ্ছে। ক্লিয়ার? ওপেক ত্যাগ,
আমাদের ভূ রাজনৈতিক সংকট সবকিছু ক্লিয়ার। 8জন পাখি উড়াল দিয়েছে। ক্লিয়ার না হলে বলবা, এর চেয়ে ইজি ওয়েতে মনে হয় না আর বোঝানো যাবে। তোমাদের সহজ করে ডেলিভার করার চেষ্টা করছি। ওকে, হ্যাঁ, ওদের বিজনেসের জন্যই। মানে ক্লিয়ার হলে অ্যাটলিস্ট ধরো শান্তি লাগে যে না ঠিক আছে, তোমরা এগুলোর ব্যাকগ্রাউন্ড গুলো তোমরা বুঝতে পারলে তখন যাই প্রশ্ন আসুক লিখে আসতে পারবা, অ্যাটলিস্ট চিন্তা করতে পারবা। লিঙ্ক লিঙ্ক আপ করা যায়। লিঙ্ক আপ করতে পারলে যাই না তোমাদেরকে কি হয়, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে প্রশান্তি আসে। আমার কাছে মনে হয় যে না আচ্ছা এটার পিছনে এই কারণ, এত দূরে গিয়ে রিলেশন, তখন একটু জ্ঞানী জ্ঞানী লাগে আর কি নিজেকে। এবার চলো আমরা তোমার আরেকটা এর দিকে যাই। সেটা হচ্ছে তোমার ট্রাম্প এবং শি জিনপিংয়ের একটা বৈঠক হয়েছিল। এখানের আলোচনায় থুসিডাইসিস ট্র্যাপ নামে একটা টার্ম আসছে। থুসিডাইসিস ফাঁদ, এই জিনিসটা কি? হুম, এটা চ্যাডডি গুজম্যানের একটা লেখা, এটা টাইমস ম্যাগাজিন থেকে নেওয়া। এইটা চলো আমরা একটু পড়বো। থুসিডাইসিস ট্র্যাপ। নিজেদের মধ্যে ঝামেলা করে সেলিব্রেট হচ্ছে, অন্যের শক্তিগুলো তাদের ফায়দা নিচ্ছে, এগুলোকে তারা বুঝে না। তোমার শারমিন, মানুষজন নিজের ইমিডিয়েট লাভটা বেশি বুঝে। কতজনই বা তোমার লং টার্মের কথা চিন্তা করে? তুমি নিজেদের কথাই চিন্তা করো, তুমি ক্লাবের মেম্বারদের কথা চিন্তা করো। আমরা ধরো তোমার লং টার্ম চিন্তা করি যে তোমার হ্যাঁ রিটেন উপকার হবে, অথবা প্ল্যানটা এমন ভাবে করছে তুমি দীর্ঘদিন যদি ক্লাবের সঙ্গে থাকো তোমার একটা হ্যাবিট গ্রো করবে। বাট অ্যাজ এ কাস্টমার আমি কি চিন্তা করি? আমি চিন্তা করি হচ্ছে গিয়ে যে না আমার ইনস্ট্যান্ট, আমার এখন কি লাভ হচ্ছে, আমার এখন কি কোয়েশ্চেন সলভ করাচ্ছে, এটা কি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ? আমার জন্য এটা লাভ না, চটকদার ব্যাপার না, আমি এতগুলো ইয়ে করে ফেলছি। বাট এই যে ধরো তোমার নিউজ আর্টিকেল অ্যানালাইসিস অথবা আমরা একটু ডিপ লেভেলে ধরো লিটারেচার পড়াতে চাই, এটা যে ওভারঅল ইন দ্য লং রান তোমার বেনিফিট করছে, লং টাইম বেনিফিট আমরা কেউই বুঝি না। হ্যাঁ, আমাদের যে ধরো হ্যাবিট গ্রো এর কথা বলি, এই জিনিসটা আমরা বুঝি না। আমরা চিন্তা করি যে আমি ঘুমাই, পরে হচ্ছে রেকর্ডটা আমি দেখে নিব। হ্যাঁ, এই যে লং রানে এটা যে আমার ক্ষতি করছে এই জিনিসটা আমরা কেউই বুঝি না। আমার কাছে মনে হয় যে এই 1 ঘন্টার ঘুমটা আমার জন্য খুব ভাইটাল, বাট বড় লস করে ফেলছে। হুম, এইটা হচ্ছে তোমার ব্যাপার, কেউই আমরা ভাবি না। এটাই ট্র্যাপ। মেহেদি পারফেক্ট। তাহলে চলো আমরা থুসিজাইসিস ট্র্যাপটা নিয়ে বুঝি। এইটা তোমার ইন্টারন্যাশনালের কনসেপচুয়ালের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, থুসিজাইসিস ট্র্যাপ। এটার আলোকে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে তোমার ভূরাজনৈতিক উত্তেজনাটা আমরা বোঝার চেষ্টা করি। চলো, এখন 7টা 5 বাজে, তোমাদের থেকে হয়তো আমি আর 10 মিনিটস এর মতো নিব, ঠিক আছে? তো আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বড়শক্তির উত্থান এবং প্রতিদ্বন্দ্বিতা সবসময় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তো থুসিজাইসিস ফাঁদ বা থুসিজাইসিস ট্র্যাপ কি বলে? যার মাধ্যমে বোঝানো হয় যে কোনো উদীয়মান শক্তি যখন বিদ্যমান প্রভাবশালী শক্তির অবস্থানকে চ্যালেঞ্জ করে তখন দুই পক্ষের মধ্যে সংঘাতের ঝুঁকি বেড়ে যায়। বর্তমান চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এই তথ্যের আলোকে বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ধরো তুমি একটা গ্রামের মাতব্বর, মানে তোমার পরিবার হচ্ছে চৌধুরী পরিবার। চৌধুরী পরিবারের পাওয়ার এখানে খুবই বেশি। এখন গ্রামে আরেকটা পরিবার, ধরো হাওলাদার পরিবার, তারা হচ্ছে গিয়ে নতুন করে প্রভাবশালী হচ্ছে, তাদের টাকা পয়সা আস্তে আস্তে, ছেলেপেলেরা শিক্ষিত হচ্ছে, তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। তুমি চৌধুরী পরিবারের মেম্বার হিসেবে তুমি হাওলাদার পরিবারকে পজিটিভ ভাবে দেখবা নাকি নেগেটিভ ভাবে দেখবা? নর্মাল সেন্স নেগেটিভ। আমার কাছে মনে হবে যে ওরা তো ভাই পাওয়ার চলে যাচ্ছে, ওরা তো এখন ছুরি ঘুরাবে, হ্যাঁ আমার তো ক্ষমতা থাকবে না, আমি ভালোভাবে দেখবো না। ব্যাপারটা হচ্ছে এটাই, এটাকে বলা হচ্ছে তুমি রেসিস ট্র্যাপ। যখন তোমার বিদ্যমান কোনো প্রভাবশালী শক্তি থাকবে, এরা যখন তোমার উঠতি কোনো শক্তির দ্বারা নিজেদের থ্রেটেন ফিল করে, এটাকে বলা হয় থুইজাইসিস ট্র্যাপ। এবং এই ধরনের কন্ডিশন হলে যেটা হয়, এই যে ধরো চৌধুরী পরিবার হাওলাদার পরিবার, চৌধুরী পরিবার ওদেরকে ভালোভাবে নিচ্ছে না, তাহলে ওখানে যদি কোনো গ্যাঞ্জাম হয় তখন দেখবা
এই দুইটা পরিবার মুখোমুখি দাঁড়ায় যাবে, দের ইজ হিউজ চান্স। হ্যাঁ, এটা অনেক আগেই এই কনসেপ্টটা ছিল আগে থেকেই, এবং আরেকজন ব্যক্তি উনি এটাকে আরো আলোচনায় নিয়ে আসছে, গ্রাহাম এলিসন। তো এই যে থুসিডাইসিস, উনি এই হিসাবটা দেখাইছিল তোমার অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যকার যুদ্ধে বিশ্লেষণ করতে গিয়ে। উনি দেখাইছিল যে অ্যাথেন্সের উত্থান স্পার্টার মধ্যে ভয় তৈরি করেছিল, এবং সেই ভয় যুদ্ধকে প্রায় অনিবার্য করে তোলে। যখন আমি কারো উত্থান সম্বন্ধে টেনশিত হই, তখন হচ্ছে গিয়ে আমি ফাইটিং এ চলে যাই নিজের অবস্থান সিকিউর করার জন্য। অন্য পক্ষকে কিভাবে ডোমিনেট করা যায়, কিভাবে চাপাই দেওয়া যায়, এটা আমি তখন ট্রাই করি। তো আধুনিক যুগে হচ্ছে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম এলিসন এই ধারণাটাকে আবার নতুনভাবে জনপ্রিয় করেছেন, এবং উনি বলেছেন যে এই যে উদীয়মান এবং প্রতিষ্ঠিত শক্তির মধ্যে গ্যাঞ্জাম, এইটার কারণে বিশ্বের মধ্যে হচ্ছে বহু যুদ্ধ সংঘটিত হয়েছে। কারণ তোমার চীন উদীয়মান শক্তি, এবং ইউএসএ হচ্ছে বিদ্যমান প্রভাবশালী শক্তি। চীন হচ্ছে তোমার সব দিকেই তারা আগায় যাচ্ছে, অর্থনৈতিক বলো, সামরিক আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য সম্প্রসারণ, এবং তাইওয়ান ইস্যু, যেটাকে ওরা দখল করে রেখেছে বা নিজেদের দাবি করে আসলে। হ্যাঁ, তাইওয়ানকে ওরা সেপারেট দাবি করে না, সব জায়গায় তারা এগিয়ে আছে। এখন এইটা দুই দেশের সম্পর্ককে হচ্ছে তোমার একটা জটিল অবস্থায় নিয়ে গেছে। তবে এইটা যে সরাসরি তোমার যুদ্ধের দিকে যাবে সেটা নিশ্চিত না, এবং শি জিনপিং বারবার বলছে যে থুইজাসিস ফাঁদ এটা কোনো ঐতিহাসিক অনিবার্যতা নয়। তার মতে বড় শক্তিগুলো যদি ভুল হিসাব, ভয়, সন্দেহ, ভুল বোঝাবুঝির পথে হাঁটে, তাহলে তারা নিজেদের সংঘাতের ফাঁদ তৈরি করতে পারে, কিন্তু পারস্পরিক বোঝাপড়া যদি থাকে, আস্থার জায়গা যদি থাকে, এই ফাঁদ এড়ানো সম্ভব। চীন বলছে যে আমার গ্লোবাল যে অ্যারেনা, এটা এত বড় যে চীন এবং যুক্তরাষ্ট্র একে অপরের কম্পিটিটর না, তারা উভয়ের উন্নয়ন এবং সমৃদ্ধিকে তারা ধারণ করতে পারে। এটা জিরো সাম গেম হিসেবে না দেখতে বলছে। এখন জিরো সাম গেমটা কি, এটা আরেকটা কনসেপচুয়ালের ইম্পর্টেন্ট জিনিস। ধরো একটা খারাপ পথ, সরু পথ, এটা দিয়ে একটা গাড়ি যেতে পারে, এবং সরু পথের পাশে কিন্তু বিশাল একটা খাদ। তো মুখোমুখি দুইটা গাড়ি আসতেছে। এখন তোমার যদি একটা গাড়ি সামনের দিকে আগাতে চাই, আরেকটা গাড়ি ওখান থেকে পড়ে যাবে। তাহলে এই খেলার মধ্যে উইনার কে? একজন। লাভ ক্ষতি প্লাস মাইনাসে জিরো, একজনের যে পরিমাণ লাভ অন্যজনের সেই পরিমাণ লস। তাহলে এখন এই সমস্যাটা কিভাবে এড়াইতে পারি? দুইটা গাড়ি যদি পেছাই, তারা অন্য কোনো রুট নেয়, তাহলে তাদের কোনো ক্ষতি রইল না। এখানে সবাই তোমার হচ্ছে সেম জিনিস হবে, কারো ক্ষতি হবে না। তাহলে এই যে তোমার গেমের হিসাব, এটা গেম থিওরি বলা হয় গ্লোবাল পলিটিক্স এর ক্ষেত্রে বা জিও পলিটিক্যাল ক্ষেত্রে। তো জিরো সাম গেম হিসেবে না দেখতে বলছে, বলতেছে যে না, তোমার আমরা বোথ হচ্ছে উইনার হব, পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব হিসেবে দেখব। চীনা কূটনীতিকদের মতে যে এক পক্ষের উন্নয়ন অপর পক্ষের ক্ষতি হবে, এই ধারণা যদি পরিত্যাগ করতে পারি, তাহলে বড় শক্তি সংঘাতের ঝুঁকি কমে যায়। কিন্তু ইউএসএ কি চিন্তা করছে? ইউএসএ চিন্তা করছে যে এটা তো শুধুমাত্র অর্থনৈতিক প্রতিযোগিতা না, চীনের উত্থান, বরং বৈশ্বিক নেতৃত্ব, প্রযুক্তিগত আধিপত্য এবং আন্তর্জাতিক নিয়ম ব্যবস্থার উপর প্রভাব বিস্তারের প্রশ্ন। ওরা তো বড় ভাই হয়ে যাবে। তাই ইউএসএ চাচ্ছে যে কোনো মূল্যে হোক, এটা হতে পারে বাণিজ্য নীতি, প্রযুক্তি উন্নয়ন বা সামরিক উপস্থিতি, অথবা জোট রাজনীতি, এটার মাধ্যমে চীনের প্রভাব সীমিত করার চেষ্টা। যার সাথে চীনের বন্ধুত্ব আছে, ওই অঞ্চলে গিয়ে সে তোমার গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে, যাতে চীনের হচ্ছে গিয়ে পাওয়ারটা না থাকে। এটা ওরা অল টাইম ট্রাই করে। তো বর্তমান পরিস্থিতি থ্রি ট্র্যাপ, এটা একটা সতর্ক বার্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখাই যে শক্তির ভারসাম্যের যখন পরিবর্তন হয়, তখন ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত সন্দেহ বা কৌশলগত অহংকার বড় সংঘাত ডেকে আনতে পারে। তবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংলাপ, আস্থা তৈরি এবং সংকট ব্যবস্থাপনার মাধ্যমে সংঘাত এড়ানো সম্ভব। কিন্তু ইতিহাস থেকে কতজনই বা শিক্ষা নেয়? তাহলে এটা বলা যায় যে এটা ঝুঁকিপূর্ণ পর্যায়ে আছে,
তবে সংঘাত অনিবার্য নয় যদি তারা এটা বুঝতে পারে যে কৌশলগত বোঝাপড়া, সংযম, হ্যাঁ, এবং সংলাপের মাধ্যমে সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান, যে ভাই তুমি তোমার মতো এগিয়ে যাও, আমি আমার মতো এগিয়ে যাই, দুই দেশই ভালো করি, হ্যাঁ, আমার দুই দেশের বাণিজ্য ভালো থাকলেই তো হচ্ছে, গ্যাঞ্জাম না করি, তাহলে দেখবে জিনিসটা হয়তো তো ইয়েতে যাবে না। এখন সেকেন্ড প্রশ্ন আসে যে থুসিরাইসিস তিনটা মানদণ্ডের কথা বলছিল, হ্যাঁ, যে তোমার ভয়, সম্মান, স্বার্থ, এগুলোর সঙ্গে আমেরিকার ফার্স্ট নীতি এবং চীনের উত্থান, এটা কিভাবে হচ্ছে তোমার অ্যালাইন হয়, এবং দুইটা পরস্পর কিভাবে তোমার সংঘাত এড়াতে পারে। তো থুসিডাইসিস হচ্ছে তোমার তিনটা পয়েন্টের কথা বলছে, যে ভয়, মর্যাদা, নিরাপত্তা, জাতীয় স্বার্থ। হ্যাঁ, মূলত ভয়, মর্যাদা, ভয়, সম্মান এবং স্বার্থের কথা বলছিল, যে আমার ভয়ের কারণে হচ্ছে তোমার একটা দেশ আরেক দেশকে থ্রেট মনে করতে পারে, আরেকটা হচ্ছে গিয়ে নিজেদের সম্মান রক্ষার্থে, যে এতদিন ধরে আমি বড় ভাই হিসেবে আছি, আমার মর্যাদা বা সম্মান আমাকে রক্ষা করতে হবে, সো আমি হচ্ছে গিয়ে গ্যাঞ্জামে জড়াবো মর্যাদা রক্ষার্থে। আরেকটা চিন্তা করতে পারে হচ্ছে তোমার না আমার নিরাপত্তার জন্য, যে অন্য দেশ যদি শক্তিশালী হয়ে যায় আমার উপর ওরা অ্যাটাক করবে, আমার সেফটির জন্য আমাকে পাওয়ার বাড়াতে হবে। তাহলে তিনটা কারণ তাদের উপর কাজ করে রাষ্ট্রগুলোর আচরণ। হ্যাঁ, এই তিনটা মনস্তাত্ত্বিক ব্যাপার, যে কেন একটা রাষ্ট্র সামরিক খাতে বেশি বরাদ্দ রাখে। আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে যে কেন আমরা এত ইনভেস্ট করি। এসব কারণেই করি, কারণ আমাদের প্রিপেয়ার্ড থাকতে হবে, যখন আমার উন্নতি হচ্ছে তখন তুমি কিন্তু অন্যজনের জন্য হিংসারও কারণ হচ্ছে। তুমি মনে করো স্কুল জীবনের কথা চিন্তা করো, তুমি ক্লাসের সেই নিরীহ ছেলে বা মেয়ে, তুমি যখন রেজাল্ট ভালো করলো, অথবা তুমি তোমার সোসাইটির কথা চিন্তা করো, আবার সেই চৌধুরী পরিবার, হাওলাদার পরিবার, তোমার ফ্যামিলির মানুষজন যখন শিক্ষিত হয়, তোমার যখন টাকা পয়সা বাড়ে, তখন আত্মীয় স্বজন তোমাকে আগে যেভাবে দেখতো এখন কি সেম ভাবে দেখে? একটু হিংসার চোখে দেখে না? বা আমি তো সুন্দর কথা বলছো, মন্টেগু ক্যাপুলেট ফ্যামিলি, একটু হিংসার চোখে দেখে। তো যখন তুমি নিজের উন্নতি করছো, একই সাথে তুমি নিজের যেরকম তোমার জন্য আশীর্বাদ, তুমি ডেভেলপ করছো, এট দ্য সেম টাইম অন্যরা তোমাকে থ্রেট হিসেবে কাউন্ট করতেছে, এবং নিজেকে তুমি ভালনারেবল করতেছো। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? তাহলে কোনো দেশ যদি ইকোনমিক্যালি ডেভেলপ হয়, অন্য দেশটা তখন তাকে চিন্তা করবে যে ও তো বড় হচ্ছে, ও আমার সামনে থ্রেট হইতে পারে। তাহলে ও তোমাকে আগে যে চোখে দেখতো এখন তোমাকে সে চোখে দেখবে না। তাহলে তোমারও কি করতে হবে? আমি যেরকম ইকোনমিক্যালি ডেভেলপ হচ্ছে, তেমনি আমাকে প্রিপেয়ারও হইতে হবে, আমার উপর কেউ যদি কোনোভাবে চাপ প্রয়োগ করে, আমি যাতে ওই চাপটাকে সামলাইতে পারি। আমি ইকোনমিক্যালি নিজেদেরকে ক্যাপেবল করতে হবে, আমার সামরিক শক্তি বাড়াতে হবে, এটা চিরন্তন সত্য। তো তোমার এই চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই তিনটার কথা খুব গুরুত্বপূর্ণ, কারণ থুসিডাইসিস বলে গেছেন যুদ্ধের কারণ হিসেবে ভয়, সম্মান, স্বার্থ, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যে এখন ভয় কাজ করছে তাদের, যে সব দিকে তারা এগিয়ে যাচ্ছে। সম্মান বা মর্যাদার প্রশ্নও আছে, ওরা দীর্ঘদিন ধরে লিডার, ওরা চাই যে লিডার হিসেবে থাকতে, চীনের উত্থান ওদেরকে এটাকে থ্রেট করছে। আবার স্বার্থ আছে, যুক্তরাষ্ট্র চাই যে সবকিছুর উপর ওদের প্রভাবটা, হ্যাঁ। আবার চীন যখন নিজস্ব অবস্থানকে শক্তিশালী করছে, তখন দেখা যাচ্ছে যে দুই পক্ষের স্বার্থ অনেক ক্ষেত্রে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। ধরো ইউএসএ এতদিন বড় ভাই হিসেবে যে সুযোগ সুবিধাগুলো দিত অথবা সাপোর্ট দিত, এটার কারণে অনেক দেশ তাদের সঙ্গে ডিল করতো। এখন চীন যখন সেম টাইপ অফ সুযোগ সুবিধা নিয়ে আসছে, অনেক দেশ চীনের দিকে যাচ্ছে, তখন ইউএস এর স্বার্থে আঘাত লাগতেছে। তো এই প্রেক্ষাপটের এগেইনস্টে আসছে আমেরিকা ফার্স্ট নীতি। আমেরিকা ফার্স্ট নীতি কি? ওরা পুনর্গঠনের চেষ্টা করতেছে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, মাগা ট্রাম্পের, যে আমার যুক্তরাষ্ট্র নিজের শিল্প, প্রযুক্তি, সীমান্ত, বাণিজ্য, সামরিক শক্তিকে পুনর্গঠনের চেষ্টা করছে। এর উদ্দেশ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্র নিজেদেরকে পুনরুজ্জীবিত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, এবং চীনকে বার্তা দিতে চায় যে আমরা এখনো বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখতে সক্ষম। তবে আমেরিকা ফার্স্ট নীতি একদিকে যেমন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করলেও চীনের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে। কারণ ইউএসএ তো চাচ্ছে চীনকে তোমার দমায় রাখতে, ওরা দেখা যাচ্ছে কি নিষেধাজ্ঞা দিচ্ছে,
বাণিজ্য যুদ্ধ করতেছে। ধরো তাইওয়ান, যারা চীন থেকে বের হয়ে যেতে চায়, ইউএসএ তাইওয়ানকে ধরো সাপোর্ট দিচ্ছে, ওদের একটা সামরিক জোট করতেছে। ফলে অবিশ্বাস তো তোমার বাড়বে, এবং অবিশ্বাস যদি বাড়ে একসময় সংঘর্ষ হয়ে যেতে পারে। তবুও সংঘর্ষ এড়ানো যায়। যেমন তোমার, আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউএসএ রাশিয়ার কথা চিন্তা করি, সোভিয়েতের কথা চিন্তা করি, ওদের মধ্যে গ্যাঞ্জাম ছিল, কিন্তু তোমার এটা কিন্তু ডিরেক্ট সামরিক সংঘাতে কখনো রূপ নেয় নাই। হ্যাঁ, তো এটা দেখাইছে কি যে আমার কৌশলগত সংযম যদি থাকে, আমি যদি ম্যানেজ করতে পারি, তাহলে যুদ্ধ এড়ানো সম্ভব হয়। হ্যাঁ, তো বর্তমান যুগে চীন এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে আন্তনির্ভরশীল। এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ হয় সরাসরি, তুমি চিন্তা করো, ইউএসএ এবং চীন গ্যাঞ্জামে লাগলো, পুরো গ্লোবাল ইকোনমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই কারণে উভয় পক্ষের জন্য আসলে সংলাপ, কূটনীতি এবং সীমিত সহযোগিতা চালিয়ে যাওয়া জরুরি। পরিশেষে বলা যায় যে এই তিনটা ওদের প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে রয়েছে, এবং চীনের উত্থানের প্রতি আমেরিকা ফার্স্ট এই নীতি থাকলেও তা সংঘাতকে অনিবার্য করে না। ওরা যদি ভুল এড়িয়ে যোগাযোগ আস্থা নিয়ন্ত্রিত প্রতিযোগিতার পথ অনুসরণ করে, তবে সরাসরি সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। ক্লিয়ার? থুসিডাইসিস ট্র্যাপ বোঝা গেছে কিভাবে আগের একটা কনসেপ্ট এখনকার এটাকে প্রভোগ করতেছে, কিভাবে এই গ্যাঞ্জামটা এড়ানো যায়। তাহলে আমাদের চারটা বিষয়ই আমরা লিখতে পারবো আশা করছি। তোমাদের 7:18 বাজে, আমি 18 মিনিট সময় অতিরিক্ত নিলাম, তার জন্য অত্যন্ত দুঃখিত। এবং